আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যথারীতি আবার আগের মতো হাজির হয়ে গেলাম নতুন একটা ক্লাস নিয়ে। একটু লেট হয়ে গেছে অবশ্য আসতে আজকে। শুক্রবার তো, তার উপর কালকে তোমাদের ক্লাসের স্লাইড সাজেশন সবকিছু নিয়ে অনেক লেট হয়েছে শুইতে। সো সবকিছু মিলে আজকে একটু লেট হয়ে গেছে। সেজন্য দুঃখিত। সো কেমন আছো তোমরা? কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার অডিও ভিডিও সবকিছু কি ক্লিয়ার? সব কি ঠিকঠাক শোনা যাচ্ছে? কি ব্যাপার, কি হলো? ঠিক আছে। সবকিছু ক্লিয়ার, শুরু করে দিব আমরা। তোমরা একটু কনফার্ম করো তো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আর তো বেশি দিন বাকি নাই। তোমাদের দেখলেই কথাই মনে পড়ে, আর বেশি দিন বাকি নাই। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। তাহলে আমরা শুরু করি। আজকে দুইটা ক্লাস নিব, ঠিক আছে? প্রথমে ক্লাসটা শেষ হবে, তারপর 11টার দিকে ইনশাল্লাহ আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? আজকে একসাথে দুইটা ক্লাস নিব। এরকম ভাবে চেষ্টা করব দুইটা দুইটা করে ক্লাস নিয়ে জিনিসগুলো শেষ করে দেওয়া, কারণ 100% সবগুলো টপিকে সবার প্রবলেম এমন না। এক একজনের এক এক টপিকের প্রবলেম, ঠিক আছে? সো যার যে টপিকের সমস্যা, যার যে টপিক বুঝতে পারা হয়, সে জাস্ট ওই টপিকের ক্লাসটা দেখে নিবা। বা তোমার যদি মনে হয় তুমি আগে পড়ছো বাট রিভাইজ দিতে চাও, তুমি পুরো ক্লাসটা না দেখে তুমি চাইলে লেকচার পিডিএফটাও পড়তে পারো, ঠিক আছে? সো আমি সেজন্য রোজই ইনশাল্লাহ একটা দুইটা করে ক্লাস আপলোড করতে থাকবো। তোমরাও কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? বাকিরা আসুক, তো ততক্ষণে আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ইউজ অফ ভার্বস, মানে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখতে দুইটাকে দুই টপিক মনে হলো, আসলে দুইটা হচ্ছে একই টপিকের আন্ডারে। দুইটা টপিক হচ্ছে একই টপিকের আন্ডারে। যদি আমি একটু মানে ব্যাখ্যামূলকভাবে এক্সপ্লেন করি, তাহলে দুটো টপিক একই টপিকের আন্ডারে কিভাবে? এই দুইটা যে টপিকের আন্ডারে আছে সেই টপিকটাকে আমরা বলতে পারি ইউজ অফ ভার্বস, ঠিক আছে? ইউজ অফ ভার্বস। এখন ইউজ অফ ভার্বস, ভার্ব তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হইতে পারে, তবে ভার্ব ইউজ হয় দুইটা জিনিসের উপর ভিত্তি করে। এক হচ্ছে ভার্বের টেন্স কি, আরেক হচ্ছে ভার্বের নাম্বার কি, মানে ভার্বটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে না ফিউচারে আছে, সেটা একটা দেখার বিষয়। আর ভার্বটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, বা কোনটা হবে, ভার্বের নাম্বারটা কি হবে, এই দুটো জিনিস, টেন্স আর নাম্বার, এই দুটো জিনিস আমাদের খেয়াল রেখে একটা ভার্বকে ইউজ করতে হয়। সো যে সেক্টরে বা যে পড়াশোনা আমরা ভার্বের টেন্স নিয়ে জানবো, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে ভার্বের টেন্স নিয়ে আলোচনা হয়। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্টের সাথে, সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে নাম্বারটা চেঞ্জ হয়, কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল, কখনো দেখা যায় সাবজেক্টের অনুযায়ী ইউনিভার্সালি সিঙ্গুলার বা ইউনিভার্সালি প্লুরাল ধরা হয়। তো এই যে সাবজেক্টের কারণে যে ভার্বের নাম্বারে ভ্যারিয়েশন হয়, সিঙ্গুলার না হলে প্লুরাল, এই নাম্বারের আলোচনা, ভার্বের নাম্বার কি হবে সেই আলোচনাটা মেনলি করা হয় হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। কিন্তু এই দুইটা মিলেই হচ্ছে আমাদের একটা টপিক, ইউজ অফ ভার্বস, ঠিক আছে? মেইনলি আমাদের কোশ্চেনটা যখন আসে, তখন এই রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একসাথে অ্যাপ্লাই হয়। অনেক বইয়ে করে কি রুলসগুলো একসাথে লিখে দেখায়, বাট আমি আলাদা করে আনছি রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের রুলগুলো আলাদা করে আনছি দেখানোর জন্য, যে কি কি জিনিস জানতে হবে। এবং একবারে শেষে সবগুলো সলভ না করে আমরা করবো কি, ভাগে 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 একটু করে পড়বো, তারপর একটা করে বোর্ড কোশ্চেন সলভ করবো, আবার একটু পড়বো, দেন বোর্ড কোশ্চেন সলভ করবো। তাহলে পড়া প্র্যাকটিস যেটা একসাথে হবে ক্লাস জুড়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, মানুষজন আসতেছে, আসুক, তো আমরা কন্টিনিউ করি। ওকে, সো ভার্ব জানার আগে, ভার্বের যে আমরা মেইনলি পড়াশোনা কি করবো, টেন্স আর নাম্বার নিয়ে। সো বিফোর উই স্টার্ট, উই মাস্ট নো অ্যাবাউট টেন্স। টেন্স নিয়ে আমরা সবাই জানি, বাট স্টিল টেন্স জিনিসটাকে আরেকবার একটু ছোট্ট করে রিভিউ করা দেওয়া, ঠিক আছে? আরেকবার একটু ছোট্ট করে রিভিউ করা দেওয়া, যে টেন্স জিনিসটা কি, কোনো সেন্টেন্সে ভার্বের কাজ হওয়ার সময়কে ওই ভার্বের টেন্স বলে। একটা সেন্টেন্সে ভার্বের কাজ হওয়ার সময়কে, মানে ভার্বটা কখন কাজ করতেছে সেই সময়টাকে আমি বলবো হচ্ছে ভার্বের টেন্স, ঠিক আছে? যদি প্রেজেন্টে কাজ করে সেটা প্রেজেন্ট টেন্স, যদি পাস্টে কাজ করে সেটা পাস্ট টেন্স, যদি ফিউচারে কাজ করে সেটা ফিউচার টেন্স। ওকে, টেন্সটা খুবই বেসিক ক্লাসিফিকেশন, একদম বেসিক আলোচনা, কোনো ডিপে যাবো না। মেইনলি যে পড়া সেটাই আর কি, যাওয়ার আগে একটা টাচ দিয়ে দিয়েছি, যেন যদি কারো টেন্সে প্রবলেমও থাকে, যদি কারো টেন্স বুঝতেও সমস্যা হয়, তার জন্য আরেকবার রিক্যাপ হয়ে যায় জিনিসগুলো। আমরা প্রেজেন্ট পাস হিসেবে আলাদা করে ইনডেফিনিট কন্টিনিউয়াস সেই হিসেবে আলাদা করতেছি। ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট সময়, মানে প্রেজেন্টে হোক, পাস্টে হোক, ফিউচারে হোক, যখনই সময়ের ফ্রেমটা বা টাইম ফ্রেমটা বর্ণনা করা হইতেছে, ওই সময়ের কোনো স্পেসিফিক বলা নেই, স্পেসিফিক কি বলা যায়, টাইম বলা নেই, যে ওই সময় কাজটা চলতেছে না চলা শেষ না কি, মানে প্রেজেন্টের কোন একটা সময়, পাস্টের কোন একটা সময়,
ফিউচারের কোনো একটা সময় সেই ভার্বটা কাজ করছে, এরকম অনির্দিষ্টভাবে যখন ইউজ হয় তখন সেটাকে ইনডেফিনিট বলে। প্রেজেন্ট ইনডেফিনিটে হয় সাবজেক্ট V1 অবজেক্ট, এই ফরম্যাটটা ইউজ হয়। এই যে আই গো টু স্কুল এটা ইউজ হয়। পাস্টের ক্ষেত্রে যেটা ইউজ হয়, পাস্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট থাকে, কিন্তু V2 ইউজ হয়, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়। সো এটা তোমরা সবাই জানো যে V1 V2 V3, V1 হচ্ছে আমাদের প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো এখানে হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্মটা বসে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দেন অবজেক্ট। যেমন আমি যদি নর্মাল একটা সেন্টেন্স দিয়ে দেখি, আই গো টু স্কুল, এটা হচ্ছে একদম প্রেজেন্ট ইনডেফিনিট, আমি স্কুলে যাই, বর্তমান সময়ে যাই, কিন্তু কখন যাই না আমি স্পেসিফিক টাইমটা বলতেছি না। পাস্ট ইনডেফিনিটে বললে আমি স্কুলে যাইতাম, কখন যেতাম কি যেতাম ইনডেফিনিটলি, হ্যাঁ আমি আগে যাইতাম, কখন কি এত টাইম নির্দিষ্ট করে বলো না, আমি আগে যাইতাম। আর যখন ফিউচারের কথা বলবো, আমি আগামীতে স্কুলে যাব, কখন যাব কি যাব স্পেসিফিক করে বলবো না, সাবজেক্ট শ্যাল উইল V1, তারপর হচ্ছে অবজেক্ট। স্ট্রাকচারগুলো কেন লিখে আনা, যেন যখন আমরা ভার্বের রাইট ফর্ম অফ ভার্বস আমাদের টেন্সগুলো নিয়ে আলোচনা করবো, যে কোন টেন্স থাকলে বা কি থাকলে কখন কোন টেন্স হবে, ওই সময় যেন মাথায় প্যাচটা না লাগে। সো ইনডেফিনিট টেন্স মোটামুটি এগুলোই। কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার যখনই ঘটুক কন্টিনিউয়াসলি চলতে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্টে কন্টিনিউয়াসলি চলবে, পাস্ট হলে অতীতে কন্টিনিউয়াসলি চলবে, ফিউচার হলে ভবিষ্যতে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটার জন্য হচ্ছে কি আমাদের কমন ফরম্যাটটা ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে অলওয়েজ একটা আইএনজি থাকবে, কিন্তু আইএনজির আগে একটা বি ভার্ব, সেটা বসবে আমাদের অনুযায়ী প্রেজেন্ট পাস্ট অনুযায়ী। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন সাবজেক্টের সাথে এমিজা, তারপর ভার্ব প্লাস আইএনজি। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি এখন স্কুলে যাচ্ছি। যদি আমি এটা পাস্টে বলতাম যে আমি ওই সময়, তুমি যখনকার কথা বলতেছো আমি অতীতে তখন স্কুলে যাচ্ছিলাম, তখন এটা হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। পুরো জিনিস সেম, শুধু এমিজারের জায়গায় ওয়াজ ওয়ার আর ভার্বের সাথে আইএনজি কনফার্ম। এই যে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আর যদি এমন হয় ভবিষ্যতে এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যে সময় আমি স্কুলে যেতে থাকবো, তখন বলা হবে সাবজেক্টের সাথে এখানে শ্যাল বি বা উইল বি বসবে, তারপর হবে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি ওই সময় স্কুলে যেতে থাকবো। সো ইনডেফিনিট গেল, কন্টিনিউয়াস গেল। এবার আসি পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসে। পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট লেখাটাই পারফেক্টলি মিস চলে গেছে, যাক কি আর বলবো। পারফেক্ট হচ্ছে V3। এখন পারফেক্টের মধ্যে V3 হচ্ছে সবচেয়ে কমন বস্তু, যে পারফেক্ট টেন্স মানেই V3 থাকবে, প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক। এখন পারফেক্ট টেন্সটা কি, যে আমি যখনই কাজটা করতেছে, আমার কাজটা হয়ে গেছে, কিন্তু কাজের যে ফলাফল বা কাজের যে রেশ, সেই রেশটা বর্তমান রয়ে গেছে, সেই রেশটা বিদ্যমান এখনো, ওই কাজের ফলাফল বা রেশটা এখনো শেষ হয়নি, কাজটা পুরোপুরি মিটে যায়নি, ঠিক আছে। যে আমি মাত্র কাজটা শেষ করলে আর কি যেরকম হবে ওই রকম অনেকটা। ওকে, যেমন যদি আমি প্রেজেন্ট পারফেক্ট বলি, প্রেজেন্ট পারফেক্টে কি আই হ্যাভ গন টু স্কুল, মানে আমি স্কুলে পৌঁছাইছি, আমি কিন্তু মাত্র পৌঁছাইছি, ব্যাপারটা অনেকটা এমন যে আমি মাত্র গিয়ে পৌঁছাইছি, আমার ভার্বটা কাজ করা শেষ হয়েছে প্রেজেন্টে, সেরকম অবস্থায় আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। এটার ফর্মেট হচ্ছে সাবজেক্ট সাথে হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আই হ্যাভ গন টু স্কুল। যদি জিনিস পাস্টে হইতে যে তুমি পাস্টে যখনকার কথা বলতেছো ততক্ষণ আমি স্কুলে পৌঁছায় গেছি, ততক্ষণ আমার ভার্বটা কাজ করা শেষ হয়ে গেছে, মানে এই প্রেজেন্ট জিনিসটা আমি পাস্টে বলতেছি। যখন এই জিনিসটা হবে তখন হবে সাবজেক্টের সাথে হ্যাড প্লাস V3, ঠিক আছে, হ্যাড আর গন, আই হ্যাড গন টু স্কুল। যদি সেম জিনিস আমি ফিউচার পারফেক্টে বলি, যে তুমি যখন ফিউচারে এই কথাটা বলবা বা ফিউচারে তুমি যখন আসবা, ততক্ষণে আমি স্কুলে পৌঁছায় গিয়ে থাকবো, মানে যে যে সিচুয়েশনটা আমার প্রেজেন্টে হয়েছে, ওই সিচুয়েশনটা আমার ফিউচারে হবে যখন তুমি ওইখানে আসবা। সো থাকে না যে আমরা এই যে আজকে যেমন হয়েছে, আগামীকালও সেম জিনিসটাই হবে, তখন আমি তারা বলতেছি তুমি যখন আগামীকাল আসবা তখন ততক্ষণ আমি সেখানে পৌঁছায় যাব, তা আমি কিন্তু ফিউচারে পৌঁছাইতেছি কিন্তু স্টিল পৌঁছাইনি, কিন্তু তার ওইটা হইতে হইতে আমার কাজটা হয়ে যাবে, ওই রকম সময়কে বলা হয় ফিউচার পারফেক্ট। তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্টের মাঝখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সাথে হচ্ছে V3, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সাথে হচ্ছে V3। এই স্ট্রাকচারগুলোর মাঝখানে যে হলুদ করে আনছে, হলুদ করা পয়েন্টগুলো হচ্ছে জরুরি, কারণ এগুলো দেখে আমরা মেনলি একটা টেন্সকে ডিফাইন করা যে সে অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মানুষজন আসতেছে, আসুক। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পারফেক্ট আর কন্টিনিউয়াসটা, মানে পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স মিক্স করা। পারফেক্ট টেন্সের মতো সেটার কাজ আগে শুরু হবে, যেমন পারফেক্ট টেন্স কি হয়েছে, আগে শুরু হয়ে বর্তমানে শেষ, আগে শুরু হয়ে অতীতে শেষ, বা আগে শুরু হয়ে ভবিষ্যতে শেষ, এমনই তো। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হয় কি, শুরু হবে আগে, পারফেক্ট টেন্সের মতো আগে শুরু হবে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সের মতো চলমান থাকবে। এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের স্পেশালিটি, যে শুরু হবে আগে কিন্তু যে সময়ের কথা বলা হবে ততক্ষণও চলমান থাকবে। এরকম ক্ষেত্রে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যেমন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, আমি কিন্তু স্কুলের জন্য রওনা দিয়ে দিছি, বাট স্টিল আমি এখনো স্কুলে যাচ্ছি, রওনা দিছি আগে বাট গোয়িং, বাট আই এম স্টিল গোয়িং, এরকম ক্ষেত্রে বলা হয় হ্যাভ বিন গোয়িং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন
সাথে ভার্ব প্লাস আইএনজি। এইটার ক্ষেত্রে কমন জিনিস হচ্ছে এই বিন থাকে, বি এর পাস্ট পার্টিসিপল বিন সাথে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই জিনিসটা কমন। সো হ্যাভ বিন বা হ্যাজ বিন সাথে ভার্ব প্লাস আইএনজি। যদি সেম জিনিস আমি পাস্টে বলি তখন হবে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর যদি আমি এটা ফিউচারে বলি, যে আমি একটা কাজ ফিউচারে শুরু করব, ফিউচারে মানে যখন কথাটা বলা হবে ওই কথাটা বলার আগেই ফিউচারে শুরু করব, কিন্তু ওই সময়তে আমার সেই কাজটা চলমান থাকবে। আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। সাপোজ যখন বাসায় কেউ আসবে সেই সময়ের কথা বলছি, হ্যাঁ সে তো আসবে তখন, কিন্তু ততক্ষণ আমি হয়তো স্কুলে যাইতে থাকবো। আমি কিন্তু ফিউচারের কথা বলছি, যে আমি আগে শুরু হয়ে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কিন্তু পুরাটা জিনিসটা ফিউচার টাইম ফ্রেমে হবে। এরকম ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ সাথে হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল, এগুলো হবে। সো টেন্সের একদম বেসিক যেগুলো আমরা জানতাম, বেসিক অফ টেন্স, স্ট্রাকচার অফ টেন্স, একদম বেসিক জিনিসগুলো আরেকবার রিক্যাপ করে দিলাম। এটা রাইট ফর্ম অফ ভার্বস এর সরাসরি লাগবে না, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস বুঝতে হইলে টেন্সের কনসেপ্ট ক্লিয়ার থাকা মাস্ট, ঠিক আছে? সো টেন্স মোটামুটি বুঝা গেছে। টেন্স যে আমি এত ফাস্ট রিভিউ করে গেলাম, টেন্স কি ধরতে পারছো তোমরা? একটু বলো তো, টেন্স কি মানে বুঝা গেছে মোটামুটি? তাহলে আমি রাইট ফর্ম অফ ভার্বসে চলে যাই। টেন্স যদি মোটামুটি বুঝা যায় তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে চলে যেতে পারবো, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বসের পারপোজ হচ্ছে কোন অবস্থায় ভার্বের কোন ফর্ম, মানে আচ্ছা এখন আমি এটাকে একটু কালিটা চেঞ্জ করি, তোমরা একটু আমাকে জানো জিনিসগুলো বুঝছো কিনা, টেন্সের কোনো জায়গায় রিক্যাপ করতে হবে কিনা। ওকে, যে ভার্বের কোন ফর্ম বলতে প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম নাকি ফিউচার ফর্ম, কোন ফর্ম বসবে সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? সেটা আমাকে বুঝতে হবে। সেই ফর্মটা বোঝার জন্যই আমাকে হচ্ছে রাইট ফর্ম আর ভার্বটা জানতে হবে, কোন অবস্থায় তাহলে ভার্বের কোন ফর্ম বসবে এটা আমি জানতে পারবো। মোটামুটি বুঝতে পারছো তোমরা জিনিসগুলো? টেন্সের জিনিসটা রিক্যাপ হয়েছে? আচ্ছা ঠিক আছে। কিরণ খান, কাশফিয়া, স্নেহা, নোভাইরা, রুবা সবাই বুঝতে পারছে, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা এবার আমাদের বেসিক জিনিস তো ক্লিয়ার, এবার হচ্ছে আমরা মেইন টপিকে যাই। ওকে, যে আমাদের পারপোজ তো আমরা জানলাম, যে মেইনলি আমরা রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে কি শিখতেছি। এখন হচ্ছে জিনিসটা একটা একটা করে আমরা দেখবো যে আচ্ছা কোন কোন ক্ষেত্রে ভার্বের ফর্মটা কিরকম হয়। প্রথম ক্ষেত্রে যদি দেখি যে কিছু ফ্রেজ আছে যেসব ফ্রেজ থাকলে ভার্বের পর আইএনজি বসে, ঠিক আছে? ভার্বের পর আইএনজি বসে কোন কোন ফ্রেজ থাকলে, ফ্রেজগুলো একটু দেখবো। লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু বা গেট ইউজ টু, যখন এটা থাকবে তখন আমাদের ভার্ব প্লাস আইএনজি বসবে। এখানে একটা জিনিস খেয়াল রেখো, বি ইউজ টু বা গেট ইউজ টু, শুধু ইউজ টু না, কিন্তু শুধু ইউজ টু থাকলে কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে, এটা আমি বলে রাখলাম। শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু যদি ইউজ টুর আগে অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকে বা গেট, গট, গটেন এরকম ওয়ার্ড থাকে তখন ভার্ব প্লাস আইএনজি বসবে, ইউজ টুর পর যে ভার্বটা থাকবে। তারপর অ্যাকাস্টম টুর পর হচ্ছে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি। উইথ এ ভিউ টু, আরে কি হলো, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, কাজ করতেছে না, উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে কিপ অন, রিলাই অন, ক্যারি অন, এই তিনের মধ্যে যেটাই থাক, কিপ অন থাকলো ভার্ব প্লাস আইএনজি, রিলাই অন থাকলো ভার্ব প্লাস আইএনজি, ক্যারি অন থাকলো ভার্ব প্লাস আইএনজি। ইনসিস্ট অন এটার পরে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা ক্যারি অন, রিলাই অন, কিপ অন, ইনসিস্ট অন, এই যে সবগুলো আসছে কিন্তু অন হবে, এটা কিন্তু বলতে গেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পড়া, ঠিক আছে? যে এগুলো পর অন হবে। প্রিপোজিশনের ক্লাসটা ইনশাআল্লাহ আজকে আপলোড দেওয়ার ব্যবস্থা করবো। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এটার পর হচ্ছে আমাদের ইয়া বসে, এটার পরও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসে। তারপর ওয়ার্থ, মাইন্ড, গিভ আপ এগুলোর পরও হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি বসে। যেমন যদি আমি উদাহরণ দেখি, জামাল গেভ আপ প্লেইং ফুটবল, এই যে গিভ আপ আছে, গিভ আপের পাস্ট হচ্ছে গেভ আপ। সো গেভ আপ যেহেতু আছে এরপর প্লে থাকলে সেটা প্লেইং হয়ে যাবে। জামাল গেভ আপ প্লেইং ফুটবল, জামাল গেভ আপ ওয়াচিং মুভি, জামাল গেভ আপ গোয়িং দেয়ার, জামাল গেভ আপ ওয়াকিং ইন দ্য মর্নিং। সো যাই বসবে এই গেভ আপ বা গিভ আপের পর সবগুলোতে ভার্ব প্লাস আইএনজি বসবে। আবার দেখো হি উইল লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু আছে, হি উইল লুক ফরওয়ার্ড টু। সো লুক ফরওয়ার্ড টু যখনই থাকবে সেটার পর ভার্ব প্লাস আইএনজি। হি উইল লুক ফরওয়ার্ড টু সিইং দ্যাট, হি উইল লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, শুধু মিট ইউ হবে না, হি উইল লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, হি উইল লুক ফরওয়ার্ড টু কলিং ইউ, হি উইল লুক ফরওয়ার্ড টু রিচিং দেয়ার। সব সময় যে ভার্ব থাকবে লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অ্যাকাস্টম টু, এই যে ফ্রেজগুলো দেখালাম এগুলোর পর ভার্ব প্লাস আইএনজি বসবে, ঠিক আছে? 100% সব ফ্রেজ তার মনে রাখা পসিবল না, তবু আমি বলবো অ্যাটলিস্ট এইগুলো মনে রাখো। ফ্রেজ আর প্রচুর আছে, বাট এই কয়েকটা ফ্রেজ যা যা লিখে আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলা লাগবে, এগুলা থেকে কোয়েশ্চেন দেয়। উড ইউ মাইন্ড তো আমি গতকালকে পড়াইছিলাম স্পেশাল ইউজেসে। তো এই গেল একটা ব্যাপার, যেসব ফ্রেজ থাকলে ভার্বের পর আইএনজি হয়। এখন ফ্রেজ ছাড়াও এমনও হয় যে একই সেন্টেন্সে ভার্ব আছে দুইটা,
তখন প্রথম ভার্বটার ভিত্তিতে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি বসে, মানে প্রথম ভার্বটা কি বসতেছে সেটার উপর ভিত্তি করে সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি বসে যায়। এরকম কিছু ভার্ব আছে যেসব ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পর আইএনজি বসে। এরকম ভার্ব কি কি? অ্যাপেক্স খুললে এইরকম ভার্বের একটা এত বড় লিস্ট দেখা যায়। তারপর নেটওয়ার্ক বা বিচিত্রাতেও মনে হয় এরকম একটা বেশ বড় লিস্ট আছে। সো ওই রকম লিস্ট আমি গেলাম না। তারপর হচ্ছে আমরা যদি খুলি, ওইটা কি বলে, টেস্ট পেপার বা গাইড খুলে, ওখানেও দেখবা বেশ বড় সড়কের একটা লিস্ট আছে। সো ওই লিস্টটা কেউ দেখলে দেখতে পারো, জাস্ট জেনে রাখলে একবার রিডিং দিলে। বাট কয়েকটা জিনিস যেগুলো মাথায় রাখা লাগবে, ওয়ার্ডগুলো অ্যাডমিট, অ্যাভয়েড, বিগিন, কমপ্লিট, কন্টিনিউ। কন্টিনিউটা বলবো স্পেশালি মনে রাখো। তারপর বিগিন, অ্যাডমিট, অ্যাভয়েড দুইটাই লাগবে। কমপ্লিটও রাখো, কমপ্লিটও লাগবে। কনসিডার লাগবে না, ডিলেও দরকার নেই। ডিসকাস লাগবে, এনজয়, ফিল, আচ্ছা ফিনিশ, হেট, মাইন্ড, রিকমেন্ড লাগবে, ফিনিশ লাগবে। তারপর হচ্ছে রিমেম্বার, স্টার্ট মনে থাকলে স্টপও মনে থাকবে। আর হচ্ছে সাজেস্ট। ঠিক আছে, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো গোল করে দিচ্ছে, এগুলো মাস্ট, এইগুলো অ্যাটলিস্ট ভোলা যাবে না। যে এইগুলা পর যখন আরেকটা ভার্ব বসবে, এইসব ভার্বের পর যখন আরেকটা সেকেন্ড ভার্ব বসবে, তখন ওই ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন হি অ্যাডমিটেড, কি বলা যায়, হি অ্যাডমিটেড টু গোয়িং দেয়ার, হি অ্যাডমিটেড গোয়িং দেয়ার। তারপর হি অ্যাভয়েডেড গোয়িং দেয়ার। আবার যদি বলি যে একটা কাজ সে শুরু করছে, হি বিগান বা হি হ্যাজ বিগান ওয়ার্কিং, বা হি রিমেম্বার্ড, কি বলা যায়, হি রিমেম্বার্ড স্টাডিং, বা হি রিমেম্বার্ড, কি বলা যায়, সুন্দর একটা উদাহরণ যদি দেই, হি রিমেম্বার্ড রাইটিং দ্য passage, he remembered writing the article, he recommended me, but he recommended buying the phone, he started working on her, but she started working on her mistakes। ঠিক আছে, she finished writing। তো সবগুলো আমি যে ভার্বটাই বসাবো সেটা পর আমাকে আইএনজি বলতে হবে। যেমন জামাল গেভ আপ দিয়েছিলাম, এখন যদি জামাল স্টার্টেড দেই তখন হবে স্টার্টের জায়গায় স্টার্টেড হয়েছে, কিন্তু জামাল স্টার্টেড প্লেইং ফুটবল। যদি এমন থাকে জামাল স্টার্টেড ব্র্যাকেটে দেওয়া টু প্লে, আর যদি কেউ লিখে আসে জামাল স্টার্টেড টু প্লে ফুটবল, ওর অ্যান্সারটা ভুল হবে। এই দুটো জিনিস আমি সবার আগে কেন আনছি, ভুল দুইটা এখানে সবার আগে বেশি হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রেখো। ইভেন এটা যদিও এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস, এই দুটো রুল অ্যাডমিশনেও লাগবে, এখান থেকে এমসিকিউ আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হি উইল রিগ্রেট, এখানে রিগ্রেট আনেনি, বাট রিগ্রেট লাগবে। হি উইল রিগ্রেট সিইং দ্যাট। আই হেট ফাইটিং, হেট, লাভ, এগুলো যখন থাকে তখন এরপরে ভার্বটা আইএনজি হয়। আই হেট ফাইটিং, ঠিক আছে। আই লাভ সুইমিং, আই লাভ ওয়াকিং, এগুলোর পর ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, এই গেল কয়েকটা। আবার আরো কিছু আছে, মানে আমাদের সেন্সরি বা আমাদের ফিলিং বা অনুভূতি সংক্রান্ত কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর, যেসব ভার্বের পর আইএনজি বসে, যেমন হিয়ার, সি, ফিল, স্মেল, ওয়াচ। এইসব ভার্বগুলো যখন থাকবে, হিয়ার, সি, ফিল, স্মেল, ওয়াচ, এগুলার পর ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন আই হার্ড হিম, হিয়ার থেকে হার্ড, আই হার্ড হিম সিঙ্গিং এ সং। ঠিক আছে, তারপর হি উইল ফিল রিল্যাক্সিং, এই যে ফিল আছে, রিল্যাক্সিং, হার্ড আছে, সিঙ্গিং। ওকে, যখন এইসব ভার্বগুলো থাকবে, উপরে ফ্রেজগুলো থাকবে, সব রকম ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। তারপর প্রিপোজিশনের পর আরেকটা জিনিস, যে জিনিসটা অনেকে মিস করো, প্রিপোজিশনের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে, সবসময় ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড হবে। ঠিক আছে, প্রিপোজিশনের পর সবসময় নাউন প্রোনাউন থাকে, তো সেই কারণে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড একটা নাউনের মতো কাজ করে। প্রিপোজিশনের পর ভার্ব থাকলে সেটা মাস্ট নাউন হইতে হবে। তো নাউন যেহেতু একটা ভার্ব বসে গেছে, ওটা তো নাউন বানাইতে হবে, তো লাস্টে আইএনজি বসে জিরান্ড করে দিতে হয়। ওকে, বুঝতে পারছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা যায়, বাট সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। যেমন কিপ অন, রিলাই অন, ক্যারি অন, ইনসিস্ট অন, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর গিভ আপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই কয়েকটাই। আর এখানে খুব বেশি অ্যাকাস্টম টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই কয়েকটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, বাকি সব নর্মাল আমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা এমনি নর্মাল ফ্রেজ বলতে পারি আমরা। ঠিক আছে, সো প্রিপোজিশনের পর আমাদের ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড হয়। যেমন হি সেন্ট দিস ফর রিপেয়ারিং, এই যে ফর রিপেয়ারিং, হি সেন্ট দিস ফর রিপেয়ারিং, ফর আছে, পরে রিপেয়ার থেকে রিপেয়ারিং হয়ে গেছে। ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হি সেন্ট দিস ফর রিপেয়ারিং। ওকে, সো এই পুরো স্লাইডটায় আমরা সব রকম কেস আলোচনা করছি যেসব ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, এইখানে তোমরা মনে করো ভার্বের সাথে আইএনজি কোন কোন ক্ষেত্রে, এক স্লাইডেই সব পাবা, এই একটা পেজে। এবার আসি পরেরটায়, কোথায় কোন ওয়ার্ডের ভিত্তিতে কোন টেন্স হবে। অনেক সময় থাকে যে তুমি বুঝতেছো না প্রেজেন্ট দিবা না পাস্ট দিবা, ওই সময় কিছু স্পেসিফিক ওয়ার্ড থাকে যেসব ওয়ার্ড দেখলে তুমি নর্মালি বুঝতে পারবে যে আচ্ছা এখানে কোন টেন্স বসতে পারে। ঠিক আছে, এখানে কোন টেন্স বসতে পারে।
ওকে, প্রথমে হচ্ছে যদি অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, ডেইলি, অফেন, সামটাইমস এরকম, যে আমাদের রেগুলার এরকম ওয়ার্ডগুলো বোঝায়, অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, ডেইলি, অফেন এইসব ওয়ার্ডগুলো বোঝায়, এইসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এগুলা প্রেজেন্টের মধ্যেই কোনো স্পেসিফিক সময় উল্লেখ করে না, প্রেজেন্টের মধ্যে অনির্দিষ্টভাবে, অলওয়েজ সবসময়, রেগুলারলি নিয়মিত, ইউজুয়ালি সাধারণত। কিন্তু যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি রেগুলারলি কখন, অলওয়েজ কখন, কাজটা চলতেছে, শেষ হয়ে গেছে, আগামীতে শুরু হবে, নাকি মাত্র শেষ হলো, কখন কি, কোনো নির্দিষ্ট সময় নেই, জাস্ট সে সবসময় করে, সে মাঝে মাঝে করে, সে সাধারণত করে, সে ডেইলি করে, মানে একটা রাউন্ড ফিগারের কথাবার্তা, একটা অনির্দিষ্টভাবে বলা যায়, হ্যাঁ সে করে, কখন করে স্পেসিফিক্যাল টাইম না বলো, সে করে ডেইলি বা সাধারণত জাস্ট করে। তো ওই রকম ভাবে সামটাইমস, অফেন, ডেইলি এরকম ওয়ার্ডগুলো যখন থাকবে তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি নাও, এখন করতেছে, বা অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে করতেছে, বা অ্যাট প্রেজেন্ট বর্তমানে করতেছে, এরকম ওয়ার্ডগুলো থাকে যে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, রাইট নাও, এরকম ওয়ার্ডগুলো যখন থাকবে তখন সেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, তখন সেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। যদি এমন হয় যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বলছিলাম, যে মাত্র কাজটা শেষ হয়েছে, যে আমি পাস্টেই কাজটা করতেছিলাম কিন্তু কাজটা প্রেজেন্টে এসে শেষ হয়েছে, ঠিক আছে, এবং কাজটার ফলাফল এখনো বর্তমান আছে, যে এই মাত্র শেষ হয়েছে। সো সেরকম ক্ষেত্রে ওয়ার্ড কি বসে, ইয়েট ওয়ার্ডটা বসে, জাস্ট বা জাস্ট নাও, এই যে এই মাত্র শেষ হয়েছে বললাম না, এই মাত্র শেষ হয়েছে, সেই জাস্ট বা জাস্ট নাও বসে, তারপর সে লেটলি, রিসেন্টলি বসে, তারপর লাস্ট নাইট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, এখানে একটা কথা, যদি ইয়াস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এরকম ভাবে তোমার লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়াস্টারডে এরকম ওয়ার্ডগুলো থাকে, সব ক্ষেত্রেই পাস্ট ইনডেফিনিট হবে এক্সেপ্ট লাস্ট নাইট। একমাত্র এই একটা এক্সেপশন, যে লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডেফিনিট না হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই জিনিসটা মানুষ অ্যাডমিশনেও ভুল করে, এটা একটু খেয়াল রাখো। যদি কখনো কোথাও লাস্ট নাইট দেখো, সবখানে পাস্ট ইনডেফিনিট হলে ওই একটা জায়গায় প্রেজেন্ট পারফেক্ট হবে, ঠিক আছে? ওই একটা জায়গায় হ্যাভ হ্যাজ প্লাস V3 বসবে, ডিরেক্ট তোমার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বসবে না। যেমন আমি যদি দেখি আই ইউজুয়ালি, এই যে আই ইউজুয়ালি মানে কি, আমি সাধারণত কি আমি আগে পরে যাই বা পাস্ট বা ফিউচারে যাই, না আমি বর্তমানে যাই। আই ইউজুয়ালি, আমি সাধারণত সেখানে যাই, এখানে হবে আমার প্রেজেন্ট ইনডেফিনিট, আই ইউজুয়ালি গো দেয়ার টু ওয়ার্ক। এখানে ভার্বের বেস ফর্ম বসে, হি ইজ স্টাডিং নাও, স্টাডিং কেন হয়েছে, লাস্টে নাও আছে। আমি এখানে হি ইজ, এখানে যদি ইজটা না দিয়ে বা শুধু স্টাডি দেয়, পুরো জায়গাটাকে একটা গ্যাপ দিয়ে জাস্ট ব্র্যাকেটে স্টাডি লিখে দেয়, আমি কি বলতে পারি, হি স্টাডিজ বলতে পারি, হি ওয়াজ স্টাডিং, হি ইজ স্টাডিং, হি হ্যাজ স্টাডিড, অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি ইজ প্লাস স্টাডিং কেন লিখলাম, লাস্টে নাও আছে। এই জন্য ওয়ার্ডগুলো দেখে দেখে আমি বুঝতেছি কোথায় কোন সেন্টেন্স হবে। রিয়াদ হ্যাড লেফট জাস্ট নাও, শুধু নাও আছে, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখছি, কিন্তু যখন জাস্ট নাও, যে এই মাত্র, সে এই মাত্র গেছে, এই মাত্র করছে, এর মানে করা শেষ, এবং শেষটা কখন হয়েছে, জাস্ট নাও, এই মাত্র, ঠিক আছে? সো রিয়াদ হ্যাজ লেফট জাস্ট নাও, এর জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। অনেকটা যদি সহজভাবে বলি, অনেকটা ফেসবুকে বা মেসেঞ্জারে গ্রুপ লিভ না সরি পোস্ট দেওয়ার মতো, যে আমি একটা পোস্ট লিখতেছিলাম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমার একটা পোস্ট লেখা চলমান, প্রেজেন্টে চলমান, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যখন আমি পোস্টটাকে পাবলিশ করলাম, ঠিক আছে, আমার একটা পোস্ট হইলো, তখন দেখা যাবে কি লেখা আসবে, জাস্ট নাও। পোস্টে কিন্তু লেখা থাকে, একটা পোস্ট যখন মাত্র তুমি পাবলিশ করবে তখন ওটার মধ্যে কি লেখা থাকবে, জাস্ট নাও লেখা থাকবে। জাস্ট নাও মানে কি, যে তোমার পোস্টটা লেখা শেষ, বর্তমানে লেখা শেষ, এই মাত্রই তুমি পোস্টটা করছো। সো ওইটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, যে জাস্ট নাও, আই হ্যাভ পোস্টেড ইট জাস্ট নাও। আবার যখন বসবে, ইয়াস্টারডে বসবে, তখন বসবে আই স হিম ইয়াস্টারডে, আই হ্যাভ সিন বসবে না, আই হ্যাভ সিন বসবে না, এখানে হবে আই স হিম ইয়াস্টারডে। আই হ্যাভ সিন হইতো যদি এখানে লাস্ট নাইট হইতো, ঠিক আছে, এখানে হবে আই স হিম ইয়াস্টারডে। কোন কোন ওয়ার্ড থাকলে কোন কোন টেন্স হবে সেটা আমরা বুঝলাম, যে কিছু কিছু টেন্স থাকে যে ওইসব টেন্সের জন্য কিছু স্পেসিফিক ওয়ার্ড বা কিছু স্পেসিফিক অ্যাডভার্ব থাকে, যে ওটাতে আমরা বুঝতে পারি কোথায় কোন টেন্স, সেই ওয়ার্ডগুলো দেখলাম। 100% সবই যা লাগবে এমন না, কিন্তু কখন কোনটা দিয়ে দেয় তুমি নিজেও জানো না। এই জন্য মোটামুটি তোমার জানার মধ্যে পড়ে এরকম সবকিছুই, বা তোমার জানার আশপাশে যেগুলা জানলে তোমার জন্য হেল্প হবে, এরকম সবকিছুই জেনে রাখা ভালো। মোডাল অক্সিলারিজ হচ্ছে তোমার শ্যাল, শুড, উইল, উড, এগুলা আছে। শ্যাল, শুড, উইল, উড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এইগুলা যখন থাকবে, এইগুলার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে।
এইসব মোডাল অক্সিলারিজ এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে? মোডাল অক্সিলারিজ বলতে যেগুলো দেখালাম, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্মটা কি? যেমন আই উড রাদার। আচ্ছা, এইখানে মোডাল অক্সিলারিজ এর মধ্যে আরো দুইটা ওয়ার্ড যেটা মানুষ নর্মালি জানে না, হ্যাড বেটার, উড রাদার। ওই যে গতকালকে পড়েছিলাম, হ্যাড বেটার, উড রাদার, বড় অর্থে যদি এটা ইউজ হয়, ঠিক আছে? হ্যাড বেটার, উড রাদার। সো এই দুইটা যে ইউজ হয়, এই দুইটা আমাদের মোডাল অক্সিলারিজ এর অন্তর্ভুক্ত, ঠিক আছে? এবং কেন এই দুইটার উপর ভার্বের বেস ফর্ম বসে এটা আশা করি তোমরা এখন ক্লিয়ার, যে এই দুইটা মোডাল অক্সিলারিজ এর মধ্যে পড়ে, তাই এদের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? এই দুইটার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আই উড রাদার ডাই দেন বেক, এখানে ডাইজ বা ডাইড হবে না, ওকে? বা উইল বি ডাইং বা ইজ ডাইং এমন হবে না, আই উড রাদার ডাই দেন বেক। হি মাস্ট, এই যে মাস্ট আছে, মাস্ট, নিড, ডেয়ার, এইরকম আরো কিছু ইয়ে আছে। মাস্টার, নিডটাই আপাতত মনে রাখো, আরো কিছু মোডাল অক্সিলারিজ আছে, টোটাল 18টার মতো, সব মনে রাখা দরকার নেই। এখানে যেগুলো লিখে দিচ্ছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই 8টা, হ্যাড বেটার, উড রাদার, মাস্ট, নিড, এই 12টা মোটামুটি মনে রাখলে হবে, আর বেশি লাগবে না। সো এই কয়েকটা ওয়ার্ড যখন থাকবে তখন পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি মাস্ট সলভ দ্যাট, হি মাস্ট সলভ দ্যাট, এখানে সলভিং, হি মাস্ট বি সলভিং বা হি মাস্ট সলভিং, হি মাস্ট বি সলভড, এরকম না, হি মাস্ট সলভ দ্যাট, সলভটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? টু থাকলে ব্যতিক্রম হয়, তখন প্রেজেন্ট টেন্স হয়। কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রের কথা বলতেছো বুঝলাম না। টু থাকলে ব্যতিক্রম, ও আচ্ছা, টু থাকলে আমি বলি, তুমি যেটার কথা বলতেছো, যদি টু থাকে, টু এর পর যে ভার্ব থাকবে সেটা তো বেস ফর্ম হবেই, কারণ টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের ফর্মেটই হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভের ফরম্যাট, ওকে? সো এই ফরম্যাটটা সবসময় ফলো হবে। টু থাকলে এই জন্য ভার্বের বেস ফর্ম, এটা ব্যতিক্রম না, এটা বলতে গেলে একটা মানে কি বলা যায়, ইনফিনিটিভ হইলে এমনই হবে, ভার্বের আগে টু বসলে টু এর পর কখনো ভার্বের অন্য কোনো মানে কি বলা যায়, অন্য কোনো ফরম্যাট হয়ই না, যদি না সেরকম কোনো ফ্রেজ থাকে। যেমন look forward to seeing you, এখানে টু থাকা সত্ত্বেও ভার্বে সিং বা সি হবে না, এখানে টু সি হবে না, ঠিক আছে? এখানে টু সি হবে না, কারণ এখানে শুধু টু না, এখানে পুরো ফ্রেজটা খেয়াল করতে হবে। যে লুক ফরওয়ার্ড টু যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটা দিকে খেয়াল করে এখানে বসাইতে হবে লুক ফরওয়ার্ড টু সিং ইউ, ঠিক আছে? এখানে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। এই জন্য সবসময় যে টু থাকলে এমন হবে, শুধু টু এর উপর বিচার করে সবসময় ইনফিনিটিভ বসানো যাবে না, কিছু কিছু ক্ষেত্রে একটু ফ্রেজটা খেয়াল রাখতে হবে। যদি এরকম কোনো ফ্রেজ না থাকে, নর্মালি টু বসে, নর্মালি জাস্ট টু বসে, যে আই হ্যাভ টু গো, এরকম ক্ষেত্রে কোনো আমার ফ্রেজেস নাই, কিছু নেই, জাস্ট টু আছে, এই টু এর পর ভার্ব গো বসছে, গোই হবে। আই হ্যাভ টু গোইং বা আই হ্যাভ টু গন এরকম হবে না, আই হ্যাভ টু গো হবে, ঠিক আছে? এই গেল হচ্ছে ব্যাপার। টু এর ক্ষেত্রে যে ব্যতিক্রম ব্যাপারটা সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এই গেল হচ্ছে মোডাল অক্সিলারিজ আর আরো কিছু ওয়ার্ডের ব্যাপার। এবার আসি রুলস গুলায় আস্তে আস্তে, যেগুলো আমাদের নর্মালি মানে বই পুস্তকের রুলস গুলা। রুলস গুলার ক্ষেত্রে কিছু না, স্ট্রাকচারটা খেয়াল রাখলে জিনিস মাথায় এসে পড়বে। প্রথম জিনিসটা কি, আমি একটু কালিটা চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে, হলুদ কালি দিয়ে লিখি। ওয়াইল যখন থাকবে, ওয়াইল যেখানেই থাক, ওয়াইলের ঠিক পরের ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস হবে, ওয়াইলের ঠিক পরের ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি ওয়াইল শুরুতেও থাকে তাহলে ওই ওয়াইলের পর পাস্ট কন্টিনিউয়াস হবে, যদি ওয়াইল মাঝখানেও থাকে তাহলে ওয়াইলের পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস হবে। যেমন আমি যদি দেখি ওয়াইল ওয়াচিং টিভি, যে ওয়াইল ওয়াচিং টিভি শি ওয়েন্ট হোম, যে আমি টিভি দেখা অবস্থায় সে বাসায় চলে গেল, ঠিক আছে? ওয়াইল ওয়াচিং টিভি শি ওয়েন্ট হোম। আবার যদি এই ওয়াইলটা মাঝখানে থাকতো তাহলে ওয়াইলের আগে যেটা আছে সেটা পাস্ট ইনডেফিনিট হতো, ওয়াইলের পরেরটা পাস্ট কন্টিনিউয়াস হতো, মানে ওয়াইলের পরেরটা সবসময় পাস্ট কন্টিনিউয়াস। এখন বাকি দূরেরটা আগেটা যা থাকে থাক, বাট পাস্ট কন্টিনিউয়াস ঠিক ওয়াইলের পরেরটা। আই স এ ম্যান ওয়াইল শি ওয়াজ গোয়িং, যে সে যখন যাচ্ছিল ওই সময় আমি একজন মানুষকে দেখলাম, ঠিক আছে? সো আমি কিন্তু মানুষটাকে দেখছি, কিন্তু কখন, যখন সে যাচ্ছিল। সো যখন দিয়ে যখন আমি পরেরটা বলবো, এই যখন বা ওয়াইল ওয়ার্ডটা ইউজ করে যখন আমি পরে আরেকটা অংশ বলবো, সেই অংশটা অলওয়েজ পাস্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট সিম্বল তো আমি বললাম, এই যে পাস্ট সিম্বল পাস্ট কন্টিনিউয়াস, এটা বোঝার জন্যই আমি হচ্ছে ওই যে টেন্সটা দেখায় আনছিলাম। তো প্রথমে তো হচ্ছে যদি ওয়াইলটা শুরুতে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, তারপরের অংশটা পাস্ট সিম্পল, আর যদি ওয়াইল মাঝখানে থাকে তাহলে ওয়াইলের আগের অংশটা পাস্ট সিম্পল আর পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস, মানে ওয়াইলের সাথে পাস্ট কন্টিনিউয়াস এই জিনিসটা সবসময় একসাথে থাকবে। এখন এটা যদি সামনে চলে আসে তখন পাস্ট সিম্পলটা পরে চলে যায়, যদি এটা পরে চলে আসে তখন পাস্ট সিম্পলটা সামনে চলে আসে, ওকে? জাস্ট এই জিনিসটা একটু আগে পড়ে।
I saw a man while she was going, I saw a man, এই জিনিসটাই, আর কিছু না, কঠিন কিছু না, ঠিক আছে। সো এই গেল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এটা অ্যাকচুয়ালি লাগে না, মানে আমাদের কি বলা যায়, রাইট ফর্ম ভার্সেস ফিল আপে লাগবে না, এটা বলতে গেলে অ্যাডমিশনের রুলস। ট্রানজিটিভ ইনট্রানজিটিভে গেলাম না, আমি খুব সহজ করে বলি, যদি সাবজেক্টে ভার্বের সাথে অবজেক্ট থাকে তখন প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি বসবে, আর যদি অবজেক্ট না থাকে তখন জাস্ট ইনফিনিটিভ 2 প্লাস V1 বসবে, ঠিক আছে। আমি জিনিসটা একদম সহজ করে বললাম, এখানে ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, পার্টিসিপল, ইনফিনিটিভ ডিপে যাওয়ার দরকার নেই। যদি ভার্বের পর কোনো অবজেক্ট থাকে ভার্বের সাথে আইএনজি বসবে, যদি অবজেক্ট না থাকে 2 প্লাস V1 বসবে। যেমন আই স এ বয়, এখানে আই স এর পর আই স হোয়াট, আমি দেখছি, আমি কি দেখছি, একটা ছেলেকে দেখছি, আই স এ বয়, অবজেক্ট আছে, তো এরপর যে ভার্বটা বসবে সেটা আমার ভার্ব প্লাস আইএনজি বসবে, আই স এ বয় প্লেইং। আর যদি এখানে শুধু হইতো আই স, কোনো এ বয়, এ গার্ল বা এ ম্যান কোনো কিছু বলা নেই, তাহলে এখানে হয়তো আই স টু প্লে, যেমন যে এখানে হয়েছে হি রিফিউজড টু গো, হি রিফিউজড টু গো, হি রিফিউজড হোয়াট, কি রিফিউজ করছে এটা বলে নাই, হি রিফিউজড হোয়াট গো। এখন যদি আমি বলতাম হি রিফিউজড মি, তাহলে এটা হয়তো হি কি গেল, হি রিফিউজড হু না, হি রিফিউজড হোয়াট হবে। তো হোয়াট যদি অবজেক্ট হিসেবে হোয়াট ধরি তাহলে হবে he refused the offer, he refused the offer কি বলা যায়, he refused the offer going there, সে ওইখানে যাওয়া অবস্থায় বা ওইখানে সে যাচ্ছিল ওই সময় সে অফারটা রিফিউজ করে দিয়েছে, he refused the offer going there, he refused the offer to go there, বা সেখানে যাওয়ার যে অফারটা সেটা সে রিফিউজ করে দিছে, না করে দিছে, তখন আমি যখন বলবো he refused the offer going there, to go হবে না। কিন্তু যখন আমি এরকম কোনো মানে অবজেক্ট বা অংশ ইউজ করতেছি না, ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, সেই সময় আমার জাস্ট 2 প্লাস V1, he refused to go, I saw to play, এরকম ভাবে হবে জিনিসটা, ঠিক আছে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। এইবার একটা জিনিস একটু প্র্যাকটিস করি, ঠিক আছে, এতক্ষণ জানালাম সেগুলো দিয়ে একটা ছোটখাটো প্র্যাকটিস হয়ে যায়, কি বলো? প্রিপোজিশন, আগের পেজের লাস্ট রুল, আচ্ছা আগের পেজে, ও আচ্ছা আগের পেজের লাস্ট রুল আমি বুঝছি, এই রুলটা প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি প্লাস জিরান্ড হয়। আচ্ছা ওই ক্ষেত্রে 2 প্লাস V1টা যে ইনফিনিটিভ হয়ে যায়, যখন ইনফিনিটিভের ফরম্যাটে পড়বে ওই একটা ক্ষেত্রে মাত্র 2 প্লাস V1 হবে, ওটা ব্যতিক্রম বলা যায়, হ্যাঁ এটাকে ব্যতিক্রম বলা যায়, বাট নর্মালি প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড হয়, ঠিক আছে, বুঝতে পারছি রুলসটা, হ্যাঁ এটা হয়। তো ঠিক আছে, এবার আমি একটু মানে প্র্যাকটিস সেশনে চলে যাই। এবার হচ্ছে মানে মোটামুটি যেগুলো শিখছি সেগুলো দিয়ে টেন্সগুলো কিভাবে যাচাই করছে সেই জিনিসটা খেয়াল করব। যেমন রোড মিশআপ, হ্যাপেন, এখন হ্যাপেন্স হবে না ইজ হ্যাপেনিং হবে, রোড মিশআপ ড্যাশ বা হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি, আচ্ছা ইন আওয়ার কান্ট্রি, তো এখন আমি যদি বলি রোড মিশআপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি, এটাও ঠিক আছে, আমি যদি বলি রোড মিশআপ ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, এটাও ঠিক আছে, বাট এখানে আমি হ্যাপেনিং বসাবো না ইজ হ্যাপেনিং বসাবো না হ্যাপেন্স বসাবো, মানে কোনটা বসাবো সেটা আমি খেয়াল করি। রোড মিশআপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, এই যে এভরিডে, আমি একটু আগে বলে আসছিলাম যে কিলো করলাম কি আর হইলো কি, এই যে রেগুলারলি, ইউজুয়ালি, অলওয়েজ, অলওয়েজ থাকলেও, সো অলওয়েজ থাকলেও যা হবে এভরিডে থাকলেও তাই হবে, অলওয়েজ থাকলেও যদি পাস্ট ইন প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এভরিডে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, ঠিক আছে, এভরিডে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এভরিডে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, উল্টাপাল্টা টাচ করতেছে। সো এই গেল। তো এখন যেহেতু অলমোস্ট এভরিডে আছে, সো এভরিডের কারণে আমার এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট, এভরিডের কারণে আমার এখানে বসবে প্রেজেন্ট ডেফিনিট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসার কোনো সুযোগই নেই কারণ এখানে এভরিডে বসে গেছে। সো এটা হবে রোড মিশআপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি, অলরেডি একটা রুলসের অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার রিসেন্টলি, ওই যে রিসেন্টলি, রিসেন্টলি থাকলে কি বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, সো রিসেন্টলি এই সেন্টেন্সটার আগে বসছে, এর মানে এখানে আমার অফকোর্স একটা ভার্ব প্রেজেন্ট পারফেক্টে বসবে। এখন কোন ভার্বটা বসবে, রিসেন্টলি ইট রাইজ টু অ্যান অ্যালার্মিং লেক, তো আমাকে রাইজটা চেঞ্জ করতে বলছে, যেহেতু রিসেন্টলি আছে আমি রাইজটাকে চেঞ্জ করে দিব, এখানে আমি লিখবো ইট হ্যাজ রাইজেন, ইট হ্যাজ রাইজেন, ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। আমার কিন্তু অ্যালার্মিং রেট বলা শেষ, এখন দেখো সাবজেক্ট বলছি, আমি ভার্বটা বলছি, ইট হ্যাজ রাইজেন, ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, ওকে, ইট হ্যাজ রাইজেন
টু অ্যান অ্যালার্মিং রেট, এই যে টু অ্যান অ্যালার্মিং রেট একটা অবজেক্ট আছে, ইট হ্যাজ রাইজেন হোয়াট, ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। ঠিক আছে, রাইজেন টু হোয়াট, সে কিতে রাইজ করছে, সে একটা অ্যালার্মিং রেটে রাইজ করছে, এর মানে ভার্বের অবজেক্ট আছে। আর আমি একটু আগেই বলছি ভার্বের অবজেক্ট যখন থাকবে তখন এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে, তখন ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। সো এইখানে এই যে আমার যে বলছে অ্যালার্মিং রেট, সো অ্যালার্মিং রেটের পর যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি হবে। ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং a heavy toll of human lives, taking a heavy toll of human lives. রোড মিশআপ বা রোড অ্যাক্সিডেন্ট আমাদের দেশে অলমোস্ট মানে বলতে গেলে প্রায় সব দিনই ঘটে। এই জিনিসটা রিসেন্টলি এত আশঙ্কাজনক হারে বাড়ছে, আশঙ্কাজনক হারে বাড়ছে, কিভাবে বাড়ছে, টেকিং এ হেভি টল অফ হিউম্যান লাইফ, মানে অনেকগুলো মানুষের নিয়মিত প্রাণ যাচ্ছে এতটা আশঙ্কাজনক ভাবে বা এতটা আশঙ্কাজনক হারে, এতটা আশঙ্কাজনক ভাবে এই জিনিসটার রেট বেড়ে গেছে। ওকে, the members of a family remain anxious, the members of a family remains anxious, যে একজন মানুষের ফ্যামিলি মেম্বাররা সবসময় উদ্বিগ্ন থাকে। if someone dash in a bus, যদি কেউ বাসে ট্রাভেল করে, এখানে টেন্সের কোনো ব্যাপার নাই, যে নর্মালি কি the members of a family remain anxious, যে তারা নর্মালি অ্যাংশিয়াস থাকে, কোন ইনডিফিনিট সময় বলেছে, তো তারা যখনই কখন অ্যাংশিয়াস থাকে, যখন হচ্ছে তারা বাসে চলাচল করে। সো বাসে চলাচল এখানে হচ্ছে জাস্ট আমার কোনো ভার্বের চেঞ্জ হবে না, আমি জাস্ট সিঙ্গুলার থেকে প্লুরাল সেই অনুযায়ী ট্রাভেলের জায়গায় ট্রাভেলস বসাবো, এর বেশি কিছুই না। এই যে ট্রাভেলের জায়গায় ট্রাভেলস হলো, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সামওয়ান একজনকে বুঝাইতেছে, তার ট্রাভেলের জায়গায় ট্রাভেলস হয়েছে, সিঙ্গুলার ভার্ব বসছে, এর বেশি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিছুই না। যেহেতু প্রসঙ্গ আসলো আমি তাই দেখা দিলাম। ইফ সামওয়ান ট্রাভেলস ইন এ বাস, ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং ড্যাশ রোড অ্যাক্সিডেন্টস। এই দেখো খুবই সাধারণ একটা সেন্টেন্স, একদম নর্মাল স্টেটমেন্ট। ইন মোস্ট কেসেস সবসময় কি হয়, কমন কেসের ক্ষেত্রে কি ঘটে নর্মালি, রেকলেস ড্রাইভিং ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট। রেকলেস ড্রাইভিং বা আমাদের হচ্ছে একদম কি বলা যায়, এলোপাথারি ড্রাইভিং হচ্ছে আমাদের সড়ক দুর্ঘটনার কারণ হবে, সড়ক দুর্ঘটনা ঘটায়। সো এই জন্য আমি জাস্ট এটাকে নর্মালি একটা স্টেটমেন্ট যেরকম হয় প্রেজেন্ট ইনডেফিনিট স্টেটমেন্ট, তো আমি সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবে লিখবো কজেস। ঠিক আছে, রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট। দ্য ড্রাইভার আর ইন দ্য হ্যাবিট অফ, আচ্ছা অফের পর কি হবে, দ্য ড্রাইভার আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেট ট্রাফিক রুলস, in the habit of violated traffic rules, in the habit of violating কি হবে, কিভাবে বুঝবো, the drivers are in the habit of কি, of একটা প্রিপোজিশন, আর আমি একটু আগে বলছি প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড হয়, একমাত্র টু থাকলে হচ্ছে কেসটা আলাদা হয়, কারণ টু এর ক্ষেত্রে যেটা হয় ওই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম একটা ইনফিনিটিভ জাতীয় একটা ফরম্যাট তৈরি করে, এজন্য কিছু কিছু ক্ষেত্রে টু থাকলে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, এছাড়া বাকি সব ক্ষেত্রে প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি। সো এখানে প্রিপোজিশন আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস, ড্রাইভাররা ট্রাফিক রুলস ভায়োলেট বা ট্রাফিক রুলস সড়কের যে নিয়মগুলো সেগুলো ভাঙতে বা সেগুলো অমান্য করতে অভ্যস্ত, ওদের অভ্যাস হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টস ক্যান রিডিউস ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দ্য ভেহিকলস কেয়ারফুলি। আচ্ছা এইখানে জিনিসটা হয়েছে কি, রোড অ্যাক্সিডেন্টস ক্যান রিডিউস, তো শুধু ক্যান রিডিউস হইতে পারে, বাট এইখানে হচ্ছে জিনিসটা ব্যাপারটা হয়েছে কি, এই জিনিসটা প্যাসিভে আছে। সো এই জিনিসটা একটু বুঝতে হবে যে ভয়েসটা কি, একটু মানে পড়লে বোঝা যায় যে রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি রিডিউসড, রোড অ্যাক্সিডেন্টকে কমানো যেতে পারে, মানে আমরাই তো কমাবো, ঠিক আছে, আমরা রোড অ্যাক্সিডেন্টকে কমাবো, এটাকে আমি উল্টা বললাম, রোড অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে, আমাদের দ্বারা কমানো যেতে পারে, এটা আমি শুধু উজ্জ্বল রাখলাম যে আমাদের দ্বারা না, জাস্ট রোড অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে। সো নর্মালি আমি বুঝতেছি এটা হবে ক্যান বি রিডিউসড, এই ক্ষেত্রে জাস্ট প্যাসিভের কারণে ক্যান বি রিডিউসড হবে, ঠিক আছে, ক্যান বি রিডিউসড ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দ্যার ভেহিকলস কেয়ারফুলি। পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, যে এই কারণে বা এই মর্মে মানুষের খুব সতর্ক বা সচেতন থাকা উচিত। ওয়াইল ড্যাশ দ্য রোড দে শুড বি কেয়ারফুল, ওই যে ওয়াইল, তো আমি বলছিলাম কি ওয়াইলের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি বলে, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি হবে মানে পাস্ট কন্টিনিউয়াস। সো ওয়াইল যদি বাক্যের মাঝখানে থাকে তাও ওয়াইলের পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস, যদি ওয়াইল বাক্যের শুরুতেও থাকে তাও পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস। সো এখানে সাবজেক্ট দরকার না, আমি জাস্ট ভার্বটা বসাবো, ওয়াইল ক্রসিং, তো আমার এখানে পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে, ভার্বের সাথে আইএনজি তো বসবেই, যেহেতু আমার এখানে কোনো ভার্ব দরকার নাই বা ভার্ব দেওয়া নেই, আমি সেটাকে চেঞ্জ করবো না, ওয়াইল ওয়াজ দরকার নেই, সাবজেক্ট থাকলে আমি সেই অনুযায়ী বসাইতাম, যে ওয়াইল হি এর পর যদি ক্রস হবে তাহলে বলতাম ওয়াইল হি ওয়াজ ক্রসিং, কিন্তু কোনো সাবজেক্ট নাই, তাই আমি জাস্ট ভার্বটাকে আইএনজি বসা দিব, ওয়াইল ক্রসিং দ্য রোড
they should be careful, ঠিক আছে, they should be careful. Some people travel dash on the roof of the buses and trains. আচ্ছা, এখানে জিনিসটা কি বলছে, some people travel, ওকে, some people travel, এখন ক্লাইম্ব হবে, যে কিছু মানুষ ট্রাভেল করে, ক্লাইম্ব করে মানে হচ্ছে বাস বা ট্রেনের রুফে, ওদের ছাদে চড়ে, বাসের ছাদে বা ট্রেনের ছাদে করে তারা ট্রাভেল করে, ঠিক আছে, সাম পিপল। সো এখানে সাম পিপল সাবজেক্ট আছে, ভার্ব আছে, ঠিক আছে, এখানে ট্রাভেল, সাম পিপল ট্রাভেল হোয়াট, সাম পিপল ট্রাভেল হোয়াট, এই যে ট্রাভেল হোয়াট, আমি জিজ্ঞেস করি মানুষ যে ট্রাভেল করে, কি ট্রাভেল করে, বাসে বা ট্রেনের ছাদে ট্রাভেল করে, বাসে বা ট্রেনের ছাদে ট্রাভেল করে, অবজেক্ট আছে কিন্তু অবজেক্টটা পরে আছে, ঠিক আছে, সো অবজেক্টটা যেহেতু পরে আছে কিন্তু অবজেক্ট তো আছে, সেই কারণে এটা হবে ক্লাইম্বিং, এটা হবে ট্রাভেল টু ক্লাইম্ব হবে না, ট্রাভেল ক্লাইম্বিং হবে, ট্রাভেল ক্লাইম্বিং হবে, সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, ঠিক আছে, অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, অবজেক্ট যেহেতু আছে, আগে হোক পরে হোক, বাট অবজেক্ট যেহেতু আছে এটা হবে ভার্ব প্লাস আইএনজি। আর লাস্টে কি, ট্রাফিক রুলস ড্যাশ, ট্রাফিক রুলস ড্যাশ মেনটেন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং, এই যে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং, উইথ এ ভিউ টু আছে কন্ট্রোলিং আছে, আমি দেখা দিলাম। সো ট্রাফিক রুলস ড্যাশ মেনটেন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট। তো আমি কি বুঝতেছি যে ট্রাফিক রুলস আমাদের দ্বারা মেনে চলা উচিত, ব্যাপারটা এমন না যে ট্রাফিক রুলস খুব স্ট্রিক্টলি বা খুব কড়াভাবে মেনে চলা উচিত এই রোড অ্যাক্সিডেন্ট কন্ট্রোল করার জন্য। সো এখানে এটা আমাদের উচিত অর্থ যেহেতু ব্যবহার হইতেছে, অর্থ অনুযায়ী আমরা এখানে এইভাবে চেঞ্জ করবো যে মেইনটেনের জায়গায় আমরা লিখবো শুড বি মেইনটেন, শুড মেইনটেন না লিখে শুড বি মেইনটেন লিখবো, কারণ একের তো এখানে উচিত অর্থ বুঝেছে, সে কারণে শুড, তার উপর হবে প্যাসিভ। সো এরকম ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আমরা পাইলাম যেখানে হচ্ছে আমরা কনটেক্সট বুঝে একটু চেঞ্জ করব, এটা হবে হচ্ছে আমাদের শুড বি মেইনটেইন, শুড বি মেইনটেইন, শুড বি মেইনটেইন, ঠিক আছে। সো এই যে আমি শুরু থেকে যে একদম শেষ পর্যন্ত ভেঙে ভেঙে একটা ফুল কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার, এই যে কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট এন্ড কনস, কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে অলরেডি টেন্স আমাকে রাইট ফর্ম অফ ভার্ব বুঝাইতেছে, আবার বলে দিচ্ছে অ্যাজ পার সাবজেক্ট মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও লাগবে। তো দুইটাকে একসাথে নিয়ে মোটামুটি ভাবে আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করে দিলাম, এটা বিগত 2বার আসছিল। সো তোমরা আমাকে জানাও মোটামুটি এগুলা ক্লিয়ার কিনা, তোমরা এই বোর্ড কোশ্চেনটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। বোর্ড কোশ্চেনটা যে আমি সলভ করে দিলাম, কোশ্চেনটা বুঝা গেছে, রাইট ফর্ম ভার্বস গুলো কিভাবে অ্যাপ্লাই হবে না হবে, কিভাবে বুঝে বুঝে আমি ভার্বের ফর্মগুলো বসাবো, বুঝতে পারতেছো তোমরা? একটু জানাও তো। বলো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। খুব বেশি পড়া নেই, একটু খেয়াল করে পড়লে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই তো গেল হচ্ছে আমাদের একদম বেসিক কেসগুলো। এবার হচ্ছে একটু এক্সেপশনাল, মানে তুমি তো একটু হায়ার ক্লাসে উঠছো তাই না, তুমি এখন এইচএসসি দিবা, এইচএসসি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি ভার্সিটিতে যাচ্ছ, তো তোমাকে সেই অনুযায়ী একটু তোমার ডেপথে থেকেও কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। নর্মালি ডেপথগুলো অ্যাডমিশনে টেস্ট করে বেশি, বাট স্টিল এইচএসসির মধ্যে যদি একটা দিয়ে দেয়, মাঝখান থেকে 1-2টা গ্যাপ এরকম ঢুকে দেয়, কিচ্ছু বলতে পারবে না, জানা থাকাটা আমি মনে করি দরকার আছে। সো এরকম কিছু কিছু জিনিস আমি জাস্ট ফরম্যাট করে আনছি, এগুলো যদিও অ্যাডমিশনের জিনিসপত্র, তবু একটু খেয়াল রাখো, কারণ কখন কোনটা এসে পড়ে বলা যায় না, বা কখন কোনটা লেগে যায়। যে যখন অ্যাজ লং অ্যাজ, দ্যাট, দো, অল দো এইরকম থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, তখন যেটা হবে আগে পরে সেম টেন্স হবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমি বলে দিতেছি যে এগুলো হচ্ছে স্পেসিফিক কেস, যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের অংশের মাঝখানে, দুইটা সেন্টেন্সের বাক্যাংশকে তো ক্লজ বলে, সো দুইটা ক্লজের মাঝখানে যখন অ্যাজ লং অ্যাজ, দ্যাট, দো, অল দো এগুলো থাকবে, তখন যেটা হবে এদের আগে যে টেন্স ছিল পরেও সেই টেন্স থাকবে, আগে পরে সেম টেন্স। যেমন হি ফট দো হি ওয়াজ ইনজুর্ড, এখানে হি ফট পাস্ট ইনডেফিনিট, হি ওয়াজ ইনজুর্ডটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। হি ফটটাও হচ্ছে পাস্ট ইনডেফিনিট, হি ওয়াজ ইনজুর্ডটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, মাঝখানে কি দো অল দো অ্যাজ লং অ্যাজ আছে। সে লড়াই করে যাচ্ছিল যদিও সে ইনজুর্ড ছিল, সে লড়াই করে যাচ্ছিল যতক্ষণ না সে ইনজুর্ড ছিল, ঠিক আছে। যে হি ফট অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইনজুর্ড, যতক্ষণ না সে ইনজুর্ড, যতক্ষণ না সে আহত হয়েছিল, সে আহত না হওয়া পর্যন্ত যুদ্ধ করে গেছে, আহত না হওয়া পর্যন্ত ফাইট করে গেছে, বা সে আহত হওয়া সত্ত্বেও ফাইট করে গেছে, সেই অর্থে এখানে বসছে
আগে পরে সেম টেন্স। তারপর যখন দ্যাট আসবে তখনও যেটা হবে, রাকিব ইজ সো ইল দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। রাকিব বলে রিফাত ইজ সো ইল, সো যে রিফাতের সাথে ইজ আছে প্রেজেন্ট ইনডেফিনিট, সো এরপর কি হয়েছে, হি ক্যান নট অ্যাটেন্ড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। রিফাত ইজ সো ইল দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। এইগুলো হচ্ছে সেম টেন্সের ব্যাপার। এবার আসি পাস্ট ইনডেফিনিট, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, টিল, এগুলো বলতে গেলে কানেক্টরসে পড়া, ঠিক আছে? এগুলো তোমার কানেক্টরসে লাগবে, যখন আমি কানেক্টরসে যাবো তখন দেখবে জিনিসগুলো লাগতেছে, ঠিক আছে? কানেক্টরসে মোটামুটি এইসব অ্যাজ সুন অ্যাজ, আনটিল, টিল, তারপর এগুলো দিয়ে আসে। সো এগুলো জিনিস রাইট ফর্ম অফ ভার্বস লাগে, এগুলো জিনিস কানেক্টরসেও লাগে। সো এখন এই জিনিসগুলো ভালো করে দেখলে তুমি যখন কানেক্টর সলভ করতে যাবে তখনও দেখবে যে এগুলো হেল্প পাইতেছো, ঠিক আছে? তুমি আগে পরে টেন্স দেখে মাঝখানে কানেক্টরস অ্যাটলিস্ট একটা বুঝতে পারছো যে অনেকগুলো কানেক্টরস থেকে বের হয়েছে, 3-4টার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকতে পারছো যে হ্যাঁ এই 3-4টার মধ্যে যে কোনো একটা হবে, এই 3-4টার মধ্যে যে কোনো একটা হবে। অ্যাজ সুন অ্যাজ, আনটিল, টিল, এই 3টা যখন থাকবে তখন আগে পাস্ট ইনডেফিনিট থাকলে পরেও তো পাস্ট ইনডেফিনিট থাকবে, কিন্তু যদি পরে পাস্ট ইনডেফিনিট জায়গায় প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তখন যেটা হবে আগে ফিউচার ইনডেফিনিট বসবে, ঠিক আছে? আগে ফিউচার ইনডেফিনিট বসবে, আগে ফিউচার ইনডেফিনিট বসবে। কি ব্যাপার, আগে ফিউচার ইনডেফিনিট বসবে। যেমন এক্সাম্পল যদি বলি, আই উইল ওয়েট অ্যাজ সুন অ্যাজ বা আনটিল হি কামস, আই উইল ওয়েট আনটিল হি কামস, আমি ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না সে আসবে। সো সে আসা পর্যন্ত আমি ওয়েট করব, সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই করব বলতেছি আমি কিন্তু ফিউচারে বলতেছি, যে সে প্রেজেন্টে আসবে আমি তো ফিউচার পর্যন্ত ওয়েট করব, সে আসলে সেটা প্রেজেন্ট হবে, কিন্তু ততক্ষণ আমার ওয়েট করাটা তো ফিউচার হবে, তাই না? যে আমি ফিউচারে ওয়েট করতে থাকবো যতক্ষণ না সে আসবে। আর যদি এটা পাস্ট হয়ে তাহলে বলতাম আই উড ওয়েট, এটা পাস্টে চলে যাইতো, আই উড ওয়েট, আমি ওয়েট করতাম until he came, ঠিক আছে? until he came, এই জিনিসগুলো কিন্তু লাগবে, এখানে না লাগুক কানেক্টরসে গেলে লাগবে। দ্যাট এর জিনিসটা আমি একটু বলি, দ্যাট তো এখানে বললাম যে দ্যাট থাকলে আগে পরে সেম টেন্স হয়, বাট দ্যাট এর আরো কিছু স্পেসিফিক জিনিস আছে, যে দুইটা কাজের মধ্যে যদি এমন হয় যে দ্যাট যখন বলতেছে তখন দুইটা কাজ ঘটতেছে, তখন দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটবে সে আগে ঘটার কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর আরেকটা যেটা পরে ঘটতেছে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। যেমন I said that I had done the work, যারা ন্যারেশন পড়ছে তারা জানো এরকম থাকে, I said that I had done the work, কিন্তু এখানে যে দ্যাটটা আছে দ্যাটের আগে দেখো I said, তারপর হচ্ছে I had done the work। এখানে had done এর ব্যাপারটা যদি একটু চিন্তা করো, আগে কিন্তু আমি কাজটা করছি, আগে কিন্তু আমি কাজটা শেষ করছি, যে I had done the work, আগে আমার কাজটা শেষ হয়েছে, তারপর আমি বলতেছি যে হ্যাঁ আমার কাজটা শেষ, now I am saying I said that I had done the work, প্রথমে কাজ শেষ করলাম তারপর বলতেছি যে I had done the work। সো এরকম ক্ষেত্রে যেহেতু এটা আগে ঘটছে, কাজটা আগে করছি, তাই এটা হয়েছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, আর I said এটা আমি কাজটা করে বলতেছি, পরে বলতেছি, সো এই কারণে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তারপর আল্লাহ গ্রান্টেড দ্যাট হি হ্যাড উইশড, আগে কিন্তু আল্লাহর কাছে আমি চাইছি, তারপর আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছেন, আল্লাহ গ্র্যান্ট করছেন, ঠিক আছে? সো আগে আমাকে চাইতে হবে তারপর আমি পাবো। সো হি হ্যাড উইশড, আল্লাহ গ্র্যান্টেড দ্যাট হি হ্যাড উইশড, ওকে? আর আরেকটা হচ্ছে নিচের স্ট্রাকচার, এটা না পড়লে সমস্যা নেই, যে হ্যাড হোপ প্লাস দ্যাট উড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা না পড়লে সমস্যা নেই, অ্যাডমিশনে লাগে, এটা অ্যাটিপিক্যাল জিনিস, এটা লাগবে না, দ্যাটের রেকর্ডে জানলেই হবে। বিফোর আফটার এটা জরুরি আছে, হুট করে এসে পড়বে 1-2টা ধরা খা যাবে। জিনিসটা হচ্ছে যেটা এখানে মেইনলি জানার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বিফোর মানে আগে। বিফোর অর্থ কি? বিফোর অর্থ আগে না, বিফোর মানে কি? আগে। আই ওয়েন্ট দেয়ার বিফোর, এর অর্থ কি? আমি সেখানে আগে গেছিলাম। সো বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে হচ্ছে পরে। এটা দিয়ে তুমি মনে রাখবা, বিফোর মানে আগে, তাই বিফোরের আগে পারফেক্ট, আর আফটার মানে পরে, তাই আফটারের পরে পারফেক্ট। পারফেক্ট হচ্ছে অর্থ অনুযায়ী বসবে, কারণ অর্থ যেটা পারফেক্ট, পারফেক্ট টেন্সটা বসবে সেখানে। বিফোর মানে আগে, তাই বিফোরের আগে হবে পারফেক্ট, আফটার মানে পরে, আফটারের পরে হবে পারফেক্ট। খেয়াল করে দেখো, এই দিন আমি লিখে আনছি যে পারফেক্ট বলতে যে কোনো পারফেক্ট, পাস্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, বাট পারফেক্ট টেন্সটা আগে বা পরে, এটা অর্থ অনুযায়ী। বিফোর থাকলে আগে, আফটার থাকলে পরে, অর্থ অনুযায়ী। যেমন দ্য থিফ হ্যাড এসকেপড বিফোর দ্য পুলিশ কেম, বিফোর মানে কি? আগে, সো বিফোরের আগে পারফেক্ট, যে হ্যাড এসকেপড আগে পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট? দ্য পুলিশ কেম পরের ওয়ার্ড, পরের যেটা দেখো, একটা তো পারফেক্ট তুমি বুঝতে পারছো, তাহলে যেটা পারফেক্ট হবে না সেটা দিকে খেয়াল করো, ওটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে? যদি এটা পাস্টে থাকে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট, যদি এটা প্রেজেন্টে থাকে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, ওকে? দেখো দ্য পুলিশ কেম পাস্ট ইনডেফিনিটে আছে, এটা যেহেতু পাস্ট ইনডেফিনিটে আছে এটা হবে পাস্ট পারফেক্ট। আবার দেখো দ্য থিফ এসকেপড আফটার দ্য পুলিশ হ্যাড কাম, আফটার আছে,
আফটার মানে পরে, তাই আফটারের পরে পারফেক্ট। দ্য পুলিশ হ্যাড কাম, এখন হ্যাড কাম হবে না হ্যাজ কাম হবে? আগের ভার্বটা দেখো, দ্য থিফ এসকেপড, দ্য থিফ এসকেপড, এসকেপড এখানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসছে। ভার্বের পাস্ট ফর্ম বসছে মানে কি, এটা পাস্টে আছে, পাস্ট ইনডেফিনিট আছে। সো যেহেতু আফটারের একটা অংশ পাস্ট ইনডেফিনিট আছে, আরেকটা অংশ পাস্ট পারফেক্টে থাকবে, পারফেক্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড কাম হবে। যদি এইটা প্রেজেন্ট হইতো, প্রেজেন্ট ইনডেফিনিট হইতো, এটা প্রেজেন্ট পারফেক্ট হতো। যেমন দেখো, দ্য ক্লাউডস উইল ফেড অ্যাওয়ে, অনেক সময় প্রেজেন্টের জায়গায় যদি ফিউচারও থাকে তখনও প্রেজেন্ট পারফেক্ট হয়। ওকে, যেমন দ্য ক্লাউডস উইল ফেড অ্যাওয়ে আফটার দ্য রেইন হ্যাজ স্টপড, এই যে আফটার মানে পরে, সো আফটারের পরে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্টটা এটা কখন হবে, যখন আগে প্রেজেন্ট ইনডেফিনিট বা কিছু কিছু ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিটও থাকে। সো এখান থেকে দ্য ক্লাউডস উইল ফেড অ্যাওয়ে, দ্য ক্লাউডস উইল ফেড অ্যাওয়ে। সো উইল ফেড অ্যাওয়ে মানে কি, ফিউচার ইনডেফিনিট, দ্য ক্লাউডস উইল ফেড অ্যাওয়ে। তো যেহেতু এটা ফিউচার ইনডেফিনিট আছে, আমি তো এখানে ফিউচার পারফেক্ট বসাতে পারবো না, আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট বসাই দেবো, আফটার দ্য রেইন হ্যাজ স্টপ। এই গেল ব্যাপার। লেস থাকলে কিছুই না, যদি এরকম দেখো কোনো বাক্যে লেস্ট আছে, তাহলে লেস্টের পর ভার্বের আগে শুড বা মাইট, মানে হচ্ছে শুড বা মাইট প্লাস ভার্ব। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মাইট মিস দ্য ট্রেন, বা হি মাইট মিস দ্য ট্রেন। এটা লেখা না কারণটা হচ্ছে মানুষ শুড মনে রাখে বাট মাইটটা ভুলে যায়, শুড মনে রাখে মাইটটা ভুলে যায়। এই মাইটের কারণে, এই মাইটের কারণেই হচ্ছে এই জিনিসটা লিখা না, যে মাইটটা ভুলা যাবে না। এই মাইটটা হচ্ছে একদম 3 স্টার জিনিস, যে লেস থাকলে কিন্তু মাইটও বসতে পারে। ওকে, এই জিনিসটা ভুলা যাবে না, মাইট হচ্ছে 3 স্টার জিনিস। পাঞ্জাবির তাহলে আবার স্লাইড চলে যাবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এটা আমি লাস্ট দিন পড়াইছিলাম যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে যেটা হয়, ভার্বের পাস্ট ফর্ম বসে। ইট ইজ টাইম ইউ গেভ আপ স্মোকিং, ইউ গিভিং আপ বা ইউ গিভ আপ বা ইউ উইল গিভ আপ, এরকম না। ইট ইজ টাইম ইউ গেভ আপ স্মোকিং, ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ প্লেইং ফুটবল, ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড স্টাডিং, ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড রিভিশন। ঠিক আছে, এরকম ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, জিনিসগুলো বুঝে যাইতেছে? বলো বলো, আর কি আছে? আচ্ছা, সিন্স ফর, এই কয়েকটা করে আমরা তারপর আরেকটা প্র্যাকটিসে চলে যাবো। সো এটা আমরা দেখি, সিন্স আর ফর এই দুটার ক্ষেত্রে অনেক সময় দেখবা যে ভার্বের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে সিন্স বা ফর থাকে। তো এইসব ক্ষেত্রে যেটা হয়, দুইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, এই দুটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। তবে দুইটার ইউজ একটু দুই রকম। ঠিক আছে, দুইটার ইউজ একটু দুই রকম। কিভাবে দুই রকম আমি যদি একটু বলি, যে যদি বিগিনিং টাইম উল্লেখ থাকে, যে কখন আমি করছি, আমি যদি বিগিনিং টাইম বা স্টার্টিং টাইমটা উল্লেখ থাকে, যে কখন থেকে শুরু করছি, কখন শুরু করেছি, স্টার্টিং টাইমটা উল্লেখ থাকে, তখন বসে সিন্স। আর যখন অ্যামাউন্ট অফ টাইম উল্লেখ থাকে তখন বসে ফর। ওকে, এই দুটো জাস্ট পার্থক্য, কিন্তু ফরম্যাট সেমই, দুটো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স। এই গেল ব্যাপার। এখানে আমাদের যেহেতু ফিল ইন দ্য গ্যাপস জাস্ট ভার্ব নিয়ে কাজ, তো আমাদের এটা নিয়ে খুব বেশি জানা কিছু নাই, জাস্ট এটা মানে কোথায় কি বসে জানাই দিলাম। কিন্তু দুই ক্ষেত্রেই যেটা হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ফলো হবে। অ্যাজ ইফ অ্যাজ দো উইশ, এটা ওই দিন পড়াই দিছি, যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে এদের পর ওয়্যার বসে, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এদের পর যদি কোনো মেইন ভার্ব না থাকে তখন ওয়্যার বসবে। ঠিক আছে, আর যদি মেইন ভার্ব থাকে, যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব থাকলে হ্যাড প্লাস V3 বসবে। মেইন ভার্ব থাকলে হ্যাড প্লাস V3 বসবে, হ্যাড প্লাস V3 বসবে। যেমন যদি এখানে হি এর পর কিন্তু হি ওয়্যার দ্য লিডার, এখানে কিন্তু হি ওয়্যার দ্য লিডার, কোনো মেইন ভার্ব নাই। যদি মেইন ভার্ব থাকতো যে হি নিউ এভরিথিং, তখন তো হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড বা হ্যাজ। ঠিক আছে, এখানে হ্যাভ ভার্ব মানে কি বলতে, এটাকে আমি যদি একটু লিখি, হ্যাড না, অ্যাকচুয়ালি এখানে হ্যাভ ভার্ব হবে, কারণ যদি প্রথমটা প্রেজেন্ট থাকে তাহলে এখানে হ্যাভ হ্যাজও বসতে পারে। সো এখানে হবে মেইন ভার্ব থাকলে হ্যাভ, হ্যাজ বা হ্যাড প্লাস V3 বসবে। ঠিক আছে, হ্যাভ হ্যাড হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাড হ্যাজ প্লাস V3, এই তিনের মধ্যে কোনো একটা বসবে। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, এখানে যেহেতু প্রিটেন্ডস এটা প্রেজেন্টে বলা, সো এখানে যদি মেইন ভার্ব থাকতো এটা হয়তো হি হ্যাজ বিন দ্য লিডার, হি হ্যাজ নোন। ঠিক আছে, হি হ্যাজ নোন এভরিথিং বা হি হ্যাজ বিন চোজেন আ লিডার, এরকম ভাবে হইতো। কিন্তু যেহেতু কোনো মেইন ভার্ব নাই, তো এখানে হবে হি ওয়্যার দ্য লিডার। মেইন ভার্ব না থাকলে ওয়্যার বসে যাবে, কোনো কথা নেই। আই উইশ আই ওয়্যার এ কিং। ওকে, কিন্তু যদি এমন হইতো যে একটা মেইন ভার্ব আছে, তাহলে হইতো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। ওকে, এই হচ্ছে ব্যাপার। নো সুনার হ্যাড এর নাম বলছিলাম, নো সুনার যদি থাকে, নো সুনার হ্যাড যদি থাকে, তখন যেটা হবে নো সুনার
হার্ডলি বা স্কেয়ারসলি, এটার পর বসবে হ্যাড প্লাস ভি3, এরপর দেন বা ওয়েন যেটাই থাক সেটা পরে বসবে ভি2, প্রথমে ভি3 তারপর 2, প্রথমে 3 তারপর 2, প্রথমে বড় তারপর ছোট। যে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ ওয়েন হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে, ওয়েন হি র্যান অ্যাওয়ে, তারপর হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ ওয়েন হি র্যান অ্যাওয়ে। প্রথমে এই জায়গাটা দেখো, এই জায়গাটা বসে ভি3, এটা হচ্ছে ভি3, আর এই জায়গাটা বসে ভি2। সো প্রথমে ভি3 তারপর ভি2। ওকে, এই গেল হচ্ছে আমাদের এক্সেপশনাল বা কিছু ওয়ার্ড ভিত্তিক যে আমাদের মানে ভার্বগুলার টেন্স বসে সেই টেন্সের ব্যাপারটা। ওকে, সো আশা করি এবার ক্লিয়ার। এবার হচ্ছে আমরা প্র্যাকটিসে যাই। তো প্র্যাকটিসে যাওয়ার আগে আমাকে একটু বলো তো তোমরা মোটামুটি রাইট ফর্ম ভার্বস বুঝছো কিনা? রাইট ফর্ম ভার্বস তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার কিনা একটু জানাও তো, এই জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা, বা কোনো কিছু রিপিট করা লাগবে কিনা? একটু জানাও। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন হয়? কিরণ, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন হয় বলতে মানে এটা কোন রুলসটার কথা বলতেছে একটু বলো তো, কখন কখন হয় বলতে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কোনো রুলস আমি এখানে পড়াইছি এরকম কোনো রুলসের ভিতরে কথা বলতেছো নাকি আলাদাভাবে জিজ্ঞেস করছো? একটু ক্লিয়ারলি বলতে পারবা? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু এটা আচ্ছা কখন কখন হয় যদি আমি নর্মালি বলি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন কখন হয়, এখানে আমি আলাদাভাবে মনে হয় ওকে এখানে আলাদাভাবে রুলসটা আনিনি। এটা আলাদাভাবে স্পেসিফিক্যালি কোনো রুলস নাই, ঠিক আছে, আলাদাভাবে স্পেসিফিক্যালি কোনো রুলস নাই। এটা ব্যাপারটা হচ্ছে কি আমরা মাস্ট ইউজ করি না, যে হি মাস্ট ডু দিস। মাস্ট মানে কি, যে করা আবশ্যক, ঠিক আছে, আমরা আবশ্যক অর্থে ইউজ করি, ঠিক আছে, আবশ্যক বা তার জন্য এটা করতেই হবে, ঠিক আছে, আবশ্যক অর্থে যখন আমরা ইউজ করি এইটার অর্থে আমরা হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু ইউজ করতে পারি, ঠিক আছে, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু ইউজ করতে পারি। যে আই হ্যাভ টু ডু দিস, হি হ্যাজ টু ডু দিস, আই হ্যাড টু ডু, মানে আমার যেতে হবে, আমার করতে হবে, আমার এটা পেতে হবে, ঠিক আছে, আমার এটা করাটা জরুরি বা আবশ্যক। সেই জরুরি বা আবশ্যক অর্থে এই তিনটাই বসে জরুরি বা আবশ্যক অর্থে, ঠিক আছে, এই তিনটাই বসে হচ্ছে জরুরি বা আবশ্যক অর্থে, জরুরি বা আবশ্যক অর্থে, জরুরি বা আবশ্যক অর্থে। যেমন আমি যদি বলি আই হ্যাভ টু গো, আমার যেতে হবে, হি হ্যাজ টু রান অ্যাওয়ে, তাকে দৌড়াইতে হবে বা তাকে পালাইতে হবে, তারপর দে হ্যাভ টু উইন দিস গেম, তাদের এই গেমটা জিততে হবে, তাদের জেতা জরুরি, তাদের জেতা আবশ্যক। এরকম ক্ষেত্রে মাস্ট অর্থটা যেভাবে ইউজ হয় না সেই অর্থ অনুযায়ী এইগুলা ইউজ হয়। ওকে, স্পেসিফিক কোনো আলাদাভাবে ইউজেজ নাই, জাস্ট এই দুইটা হচ্ছে আমাদের প্রেজেন্টে বসে, আর হ্যাড টু পাস্টের ক্ষেত্রে বসে, ঠিক আছে, হ্যাড টু হচ্ছে পাস্টের ক্ষেত্রে বসে। তবে খেয়াল রাখবা হ্যাভ টু এর পর যদি আমি বলি আই হ্যাভ টু গো, এখানে একটা জিনিস যেটা খেয়াল রাখার মতো হচ্ছে আই হ্যাভ টু গো, এখানে গোটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব না, মেইন ভার্ব এখানে হ্যাভ। সো মেইন ভার্ব এখানে হ্যাভ বা হ্যাজ, এখানে কিন্তু এই হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে মেইন ভার্ব, এখানে টু এর পর যে ভার্ব এটা কিন্তু মেইন ভার্ব না, ঠিক আছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা নির্ভর করবে না। নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব এটা তো পড়েনি তাই হয়তো বুঝতে পারবো না, বাট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এইটার উপর মানে টেন্স অনুযায়ী এটা নির্ভর করবে না, বা টেন্সের মেইন ভার্ব এটাকে কাউন্ট করা হবে না, এটা মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, ঠিক আছে। সো এইটা অনুযায়ী তুমি চিন্তা করবে, যদি হ্যাভ হ্যাজ প্রেজেন্ট থাকে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু বসে, আর যখন পাস্ট ইনডেফিনিট হবে তখন হ্যাড টু বসবে, ঠিক আছে, কারণ এরা হচ্ছে মেইন ভার্ব। আশা করি এবার মোটামুটি তুমি একটু ক্লিয়ার, ঠিক আছে। আলাদাভাবে জিজ্ঞাসা, ও আচ্ছা আলাদা জিজ্ঞাসা করো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো কিরণ খান এবার কিন্তু মোটামুটি ক্লিয়ার, মানে জিনিসগুলো বুঝতে পারছো কিনা, হ্যাভ টু হ্যাজ টু কোথায় কি বসে না বসে, বা অর্থের ইয়াটা অর্থ অনুযায়ী
কোথায় অ্যাপ্লাই হতে পারে সেই জিনিসটা কি মোটামুটি বুঝতে পারছো? তুমি চাইলে এই লেখাটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি সরে গেলাম, তুমি চাইলে লেখাটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা একটা কিছুতে লিখেও রাখতে পারো খাতার মধ্যে। ওকে, আচ্ছা ক্লিয়ার, কিরণ খান বলছে ক্লিয়ার। ওকে, তো আসো আমরা যেখানে ছিলাম সেখানে যাই। ওকে, আরেকটা ফিল ইন দ্য গ্যাপস প্র্যাকটিস করবো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 19। এখানে কি বলছে? when I was a child, খেয়াল করো, when I was a child, when বলছে while, when, as, ওই যে while এর নিয়মটা বলছিলাম না, while, when, while এর যে while এর পর past continuous হয়, সো এখানে past continuous হবে ব্যাপারটা এমন না, কিন্তু when এর ক্ষেত্রে সবসময় যে ব্যাপারটা এমন হয় তা না। when এর ক্ষেত্রে মাঝে মধ্যে past indefinite হয়, যেহেতু while এর ক্ষেত্রে past continuous হয়। এখন ব্যাপারটা হচ্ছে when এর পর আমার এখানে past tense বলছে, সো আমি কন্টিনিউয়াস বসে বা ইনডেফিনিট বসে, এটা আমি পরে একটা কমার পরের অংশটা পরে দেখতেছি। ওয়াইল থাকলে তো আমি শিওর থাকতাম যে আচ্ছা এখানে কিছু পাস্ট, কোনটা পাস্ট কন্টিনিউয়াস কোনটা পাস্ট সিম্পল আমি শিওর, বাট ওয়েন যেহেতু বসছে পাস্ট আমি এটুকু শিওর যে ওয়েনের পর যেহেতু পাস্ট বসে আমার পুরো জিনিসটা পাস্ট হবে। ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, আমার চাইল্ডহুডে কি করতো সেটা আমাকে বলতে হবে, তো আমি পাস্ট বুঝতেছি। এখন ইনডেফিনিটটা সিম্পল, এটা আমি যাচাই করব, কিন্তু পাস্ট যে হবে এটা আমি শিওর। ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ড্যাশ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, আই ড্যাশ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, এমন না যে আমি পাস্টে কন্টিনিউয়াসলি ভয় পাইতাম, এটা ইনডাইরেক্টলি যে আমার অন্ধকার ভয় লাগতো। সো আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডার্ক, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডার্ক। ওকে, অ্যান্ড আই অলওয়েজ, আচ্ছা আই অলওয়েজ, তো অলওয়েজ এর পর কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট হয়। এখন অলওয়েজ এর পর প্রেজেন্ট ইনডেফিনিট আমি লিখবো, কিন্তু আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট লিখি আমার ভুল হবে, কারণ আমাকে আগেই বলছে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমার পাস্টের কথা আমাকে বলতেছে। সো পাস্টের মধ্যে যখন প্রেজেন্ট ইনডেফিনিট আসবে, মানে পাস্টের ক্ষেত্রে আমার এই অলওয়েজটা কিন্তু পাস্টের মধ্যে অ্যাপ্লিমেন্ট হইতেছে। সো আমার ইনডেফিনিটই থাকবে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট না, পাস্ট ইনডেফিনিটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি পাস্টে অলওয়েজ ভয় পাইতাম বা অলওয়েজ ঘুমাইতে চাইতাম লাইট অন করে, আই অলওয়েজ ওয়েন্ট টু স্লিপ উইথ এ লাইট অন, ওয়েন্ট টু স্লিপ উইথ এ লাইট অন, বুঝতেছো? আমি প্রথমে ভাবছিলাম পাস্ট সিম্পল বা পাস্ট কন্টিনিউয়াস সেই রুলটা অ্যাপ্লাই হবে, পরে দেখলাম যে না, এটা এমন না, ওয়েনটা হচ্ছে কনটেক্সচুয়ালি আসছে, যে ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, ওয়েন আই ওয়াজ আ চাইল্ড দিয়ে বুঝা দিচ্ছে যে আমার এখন চাইল্ডহুডের কথা আসতেছে, আমার সব পাস্টের কথা আসতেছে। এখানে আমার যত যাই ওয়ার্ড আছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সবগুলোর মতো বসবে, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্টের জায়গায় পাস্ট বসবে, প্রত্যেকটা প্রেজেন্টের জায়গায় পাস্ট বসবে। যেমন এখানে অলওয়েজ থাকলে আমি নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট বসাইতাম, কিন্তু আমাকে আগে বসা দিচ্ছে ওয়াজ, তাই এখানে প্রেজেন্টের জায়গায় পাস্ট ইনডেফিনিট বসবে, ইনডেফিনিট ঠিকই থাকবে বাট প্রেজেন্টের জায়গায় পাস্ট হবে। I always went to sleep with a light on. Even then, এমনকি তখন I feared that, আমি ভয় পাইতাম যে monsters climb in through my bedroom window and kill me, মানে ছোটবেলায় যে ফ্যান্টাসিটা থাকে যে কোনো দৈত্যটিত মনস্টার জানালা দিয়ে উঠে এসে ধূপধাপ মেরে ফেলবে, ছোটবেলার ভয়। ঠিক আছে, even that I feared that monsters, এখন I feared that monsters would ক্লাইম্ব হবে, এখানে উড ক্লাইম্ব হবে, কারণ আমি কি ভাবতাম যে তারা উঠে আসবে, তারা উঠে আসছে বা উঠে আসতেছে, ব্যাপারটা এমন না, তারা উঠে আসবে, তারা ফিউচারে উঠে আসবে এবং আমাকে মারবে, এরকম একটা ভয় না। তো দ্যাট থাকলে কি হইতো, আমি যদি দ্যাটের নিয়মটা একটু দেখাই, এই যে দ্যাট থাকলে আগে পরে সেম টেন্স হইতো। এখন যেহেতু ফিয়ার্ড বলা আছে, তো আমার এইখানেও সেম টেন্স অনুযায়ী আমার এখানে হচ্ছে ইয়া বসবে, পাস্টই বসবে, কিন্তু পাস্ট আমি এখানে কি বলবো, আমি কিন্তু দেখতেছি সে ফিউচারের দিকে কথা বলতেছে যে উঠে আসবে তারপর মারবে। সো এইখানে এই উইলটাই উড হয়ে যাবে, এটা হবে উড ক্লাইম্ব। ঠিক আছে, এটা হবে উড ক্লাইম্ব। আই ফিয়ার্ড দ্যাট মনস্টার্স উড ক্লাইম্ব ইন থ্রু মাই বেডরুম উইন্ডো অ্যান্ড কিল মি, আমি ভয় পাইতাম যে তারা উঠে, আমি ভয় পাইতাম যে মনস্টারগুলা জানালা দিয়ে উঠে আসবে, পাস্টে এসে বলতেছে যে তারা ফিউচারে উঠে আসবে। ঠিক আছে, পাস্টের কথা এসে বলতেছে উঠে আসবে এবং মারবে, অ্যান্ড কিল মি, অ্যান্ড এভরি সাউন্ড আই হিয়ার স্ট্রাক ফিয়ার ইনটু মি। আচ্ছা, অ্যান্ড এভরি সাউন্ড আই হিয়ার হইতো যদি এটা আমাদের প্রেজেন্ট হইতো, যে এভরি সাউন্ড, ওকে, এভরি সাউন্ড, যে প্রতিটা সাউন্ড যখন আমি শুনতেছি তখন আমি ভয় পাইতেছি, প্রতিটা সাউন্ড আমি শুনলে কানে গেলে ভয় পাইতো। ছোটবেলায় যখন মানে মানুষ ভীতু থাকে না, যে অন্ধকারে ভয় পায়, একটা বাথরুম যেতে ভয় পায়, কোনো আওয়াজ শুনলে ভয় পায়, অনেকে থাকে না ছোটবেলায় এমন। সো ওই রকম হচ্ছে অনেকে, কি ম্যাক্সিমাম মানুষ এমন থাকে। অ্যান্ড এভরি সাউন্ড আই, এখানে হিয়ার হইতে কেউ হবে না, কারণ হচ্ছে শুরুতে আই ওয়াজ আ চাইল্ড, মানে যাই হবে পাস্ট হবে। সো অ্যান্ড এভরি সাউন্ড আই হার্ড স্ট্রাক
ফিয়ার ইনটু মি। এখন বললা ভাই স্ট্রাকের পাস্ট ফর্ম, এটা কি পাস্ট ফর্ম না প্রেজেন্ট আছে? স্ট্রাকের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সবই স্ট্রাক। সো শুধু এই ওয়ার্ডটা থেকে তুমি বুঝবা না যেটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে, স্ট্রাক দেখে বুঝতে চাও না, ঠিক আছে? আচ্ছা একটু 1 মিনিট, আমি একটু আসতেছি। 1 মিনিট। ওকে, সো যেটা বলতেছিলাম, এই যে এভরি সাউন্ড আই হার্ড স্ট্রাক ফিয়ার ইনটু মি। অফেন, অফেনটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে ইউজ করি, ঠিক আছে? অফেনটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে ইউজ করি, কিন্তু ওই যে এখানে শুরুতে আমরা যেহেতু পাস বলছিলাম, আমি যেটা বলছিলাম সবখানে আমার পাসটা হবে, সো এখানে হচ্ছে আমার পাসটাই বসবে, ঠিক আছে? তো তোমরা বলতো ই নাম্বারটা কি হবে? কমেন্টটা হারায় গেল কেন? হি উড গো। না না না, উড গো কেন হবে? উড গো হবে না, কারণ অলওয়েজ আছে। অলওয়েজ মানে ইনডেফিনিট, অলওয়েজ বসে একমাত্র ইনডেফিনিটের ক্ষেত্রে। তো এখন ইনডেফিনিট কোথায় আছে? ইনডেফিনিট হচ্ছে এই যে এখানে যেহেতু হবে প্রেজেন্ট ডেফিনিট হওয়ার কথা ছিল, প্রেজেন্ট ডেফিনিট আমি লিখতাম যে আই অলওয়েজ গো টু স্লিপ, কিন্তু এই যে ওয়াজ থাকে আমি লিখতেছি আই অলওয়েজ ওয়েন্ট টু স্লিপ, যে আমি যখন পাচ্ছিলাম তখন আমি করতাম, আমি সব সময় লাইট অন করে ঘুমাইতে চাইতাম। সেটা উড গো হবে না, এটা আই অলওয়েজ ওয়েন্ট হবে। উড ক্লাইম্ব হবে, ক্লাইম্বার আগে উড বসবে, গো এর আগে না, ক্লাইম্বার আগে উড বসবে। সো হার্ড গেল। এখন হচ্ছে অফেনে যদি আসি, অফেনও হচ্ছে আমাদের কখন বসে? প্রেজেন্ট ইনডেফিনিটে বসে। কিন্তু আমি আমার চাইল্ডহুডের কথা বলতেছি, এ মানে এই ইনডেফিনিট ইনডেফিনিটে থাকবে, কিন্তু প্রেজেন্টের জায়গায় পাস্ট ইনডেফিনিট হবে, ঠিক আছে? টেন্সটা বুঝতে হবে, যদি তোমাকে আগের টেন্সে এমন কনটেক্সট দিয়ে দেয়, এখানে কিন্তু জাস্ট টেন্স বোঝার জন্য কনটেক্সট খুবই ইম্পর্টেন্ট। সো কনটেক্সট যদি তোমার পাস্টে থাকে, কনটেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি কনটেক্সট পাস্টে থাকে তোমার ফুল প্যাসেজ পাস্টে হবে, যদি কনটেক্সট ফিউচারে থাকে তোমার ফুল কনটেক্সট, তোমার ফুল প্যাসেজ ফিউচারে হবে, যদি কনটেক্সট প্রেজেন্টে থাকে তোমার ফুল প্যাসেজ প্রেজেন্টে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমার বুঝতে হবে, জিনিসটা খেয়াল রাখতে হবে, ওকে? এই জিনিসটা বুঝা বা খেয়াল রাখা মাস্ট। যে অফেন আই র্যান অ্যাওয়ে, এই দেখো অফেনের পর আই র্যান অ্যাওয়ে লেখা, অফেনের পর কখনো পাস্ট ইনডেফিনিট হয়? এখানে পাস্টের কথা বলছে দেখে হয়, নাহলে অফেনের পর কিন্তু কখনো পাস্ট ইনডেফিনিট হয় না, বাট এখানে পাস্টের কথা বলতেছে তাই হয়েছে। অফেন আই র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম অ্যান্ড, অফেন দিয়ে যেহেতু কথা বলছে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তো আমি এখানে স্লিপের জায়গায় স্লেপ্ট লিখে দিব, ভার্বের পাস্ট ফর্ম। অফেন আই স্লেপ্ট অন দ্য ফ্লোর অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড। কমেন্টগুলো একটু দেখি। ওকে, অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড, মানে ছোটবেলায় যেটা হয় যে যখনই আমি এরকম ভয়টা পায়, একদম অবস্থা খারাপ, তখনই কি হইতো, প্রায় ছোটবেলায় আমি রুম থেকে দৌড়া বের হয়ে যাইতাম, রুম থেকে পালাইতাম, পালায় কি করতাম, বাবা মার যে খাটটা ছিল সেই খাটের পায়ের সামনে নিচে ফ্লোরে শুয়ে থাকতাম, যে বাপ মার পাশে শুয়ে রয়েছে, বাপ মা রুমে আছে, ওই রুমে আমি শুয়ে রয়েছি। ছোটবেলায় যেগুলো পোলাপান করে, ভয় পাইলে বাপ মা যে রুমে থাকে সেই রুমে এসে শুয়ে থাকে, পায়ের কাছ দিয়ে বা পায়ের সামনে খাটের নিচ দেওয়া ইয়া দিয়ে যে ফ্লোরে শুয়ে থাকে, যে বাপ মা যে রুমে আমি ওই রুমে আছি, ভয়টা তখন কম লাগে। নাও দ্যাট, আচ্ছা নাও দ্যাট, এই যে নাও বলে ফেলছে, এখন যখন বর্তমানে কথা বলছে, নাও বলার পর আর হচ্ছে ওয়াজটা কাজ করবে না, কারণ ওয়েন দিয়ে আমি আগের টাইমলাইন বর্ণনা করতেছিলাম, বাট যখন আমি নাও বলে ফেলছি আমি প্রেজেন্টে এসে পড়ছি। এখন নাও দ্যাট আই এম, নাও দ্যাট আই এম অলমোস্ট 20 ইয়ার্স, ঠিক আছে? নাও দ্যাট আই এম, যেহেতু নাও বলে ফেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা আসছে, এবং এখানে আমি টাইম থেকে পাস্ট টাইম থেকে প্রেজেন্ট টাইমে এসে পড়ছি, এখন আবার আমার সবকিছু প্রেজেন্টে নর্মালি কাজ চলবে। Now that I am, I was born, now that I am almost 20 years old, I obviously do better than what I obviously do better, আমি অবশ্যই বেটার ভাবে বা আগের চেয়ে সুন্দরভাবে চলাফেরা করি। কিরকম ভাবে? Then what I dash as a child, when I what I did as a child, আমি ছোটবেলায় যেটা করতাম, ছোটবেলায় যেটা করছি এমন না, আমি ছোটবেলায় যেটা করতাম তার চেয়ে ভালো করি, সেই অনুযায়ী কনটেক্সট অনুযায়ী এখানে ডিড হবে, what I did as a child। However, যাই হোক, I dash still scared of bedtime, সে কিন্তু বর্তমানে কথাই বলতেছে। সো বর্তমানে কথা যখন বলতেছে, তো আই এর পর বি ভার্ব ওই বর্তমানটাই বসবে, আই এম। হাউএভার আই এম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, মানে
যাই হোক আমি এখনো ঘুমানোর সময় ভয় পাই, বয়স 20 বছর কিন্তু এখনো ঘুমানোর সময় ভয় পাই। ঠিক আছে, সে বলতেছে আই ডিসলাইক স্লিপ অ্যালোন। ওকে, আই ডিসলাইক স্লিপ অ্যালোন। এখানে আমি বলছিলাম কিছু কিছু ভার্ব আছে যেগুলো থাকলে তারপর সেকেন্ড ভার্বটা আইএনজি যুক্ত হয়। তো সেরকম একটা ভার্ব, ওই যে অ্যাডমিট, অ্যাভয়েড, সাজেস্ট, রিকমেন্ড, রিমেম্বার, স্টার্ট, হেট, লাইক, ডিসলাইক। সো ডিসলাইক ওয়ার্ডটা আমাদের আছে, আই ডিসলাইক। সো ডিসলাইক যখন আসে এখানে হবে আই ডিসলাইক স্লিপিং অ্যালোন। যদি এখানে লেখে কেউ আই ডিসলাইক টু স্লিপ, আই ডিসলাইক টু স্লিপ লেখে, যদি কেউ লেখে আই ডিসলাইক টু স্লিপ অ্যালোন, ওটা ভুল হবে। আই ডিসলাইক টু স্লিপ অ্যালোন হবে না, এখানে হবে আই ডিসলাইক স্লিপিং অ্যালোন। আই ডিসলাইক স্লিপিং অ্যালোন কেন পড়াইছি বুঝতে পারছো? কখন কোনটা লাগে তুমি বলতে পারবা না। তুমি নরমালি আচ্ছা আই ডিসলাইক টু স্লিপ অ্যালোন বসাই দিয়ে আসলাম, পরে দেখলা তুমি অ্যাজিউম করছো 10 পাবা, পাইলা 9, একটা মার্ক কই কাটছে তুমি নিজেও জানো না, এই যে খাতা তো দেখা যায় না। সো এইরকম ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরকম একটা দুইটা মার্ক সব জায়গায় মিস করে দেখবা তোমার 5 জায়গায় 5 দুগুণে 10 মার্ক নেই। এইরকম জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আই ডিসলাইক স্লিপিং অ্যালোন অ্যান্ড আই স্টিল কিপ এ টাইনি নাইট লাইট অন। আমি এখনো ছোটখাটো জিনিসগুলো, আমি এখনো ভয় পাই ইয়াতে, আমি এখনো হচ্ছে একা ঘুমাইতে অপছন্দ করি এবং রাত্রে ঘুমানোর সময় একটা ছোট্ট ডিম লাইট বা টাইনি নাইট লাইট জ্বালায় রাখি। অ্যান্ড বিফোর আই গো টু বেড, যে আমি এখনো শুইতে যাওয়ার আগে I double check every door and every window to make sure that I double check every window and every door and every window, সবগুলো আমি খুব ভালোভাবে 2বার করে চেক করি, মেক শিওর করতে যে দে ড্যাশ লকড, তারা কি, আমি চেক করি, আমি সব সময় চেক করি এভরি ডোর। আমি যেহেতু বিছানা ঘুমানোর আগে আমি সবসময় চেক করি, আমি কি চেক করবো, বর্তমানে চেক করবো যে দে আর লকড, দ্যাট দে আর লকড, দে ওয়্যার বা দে উইল বি লকড। Indeed, imaginary beings do not invade from outside, they exist in our superstitious belief. নিজে আবার বলতেছে যে imaginary things do not invade, যদিও কাল্পনিক জিনিসগুলো বাইরে থেকে আমাদের আঘাত করে না, কিন্তু স্টিল এগুলো আমাদের মানে কুসংস্কারাচ্ছন্ন বা আমাদের মানে কি বলা যায় তথাকথিত মাইন্ডটাকে এগুলো এক্সিস্ট করে এবং এগুলোর মধ্যে এগুলো দেখা যায় ভয়টা দেখা আরো যা যা করে। ঠিক আছে, সো এখানে আরো কিছু আলোচনা হয়ে গেল। এখানে পুরো জিনিসটাকে আবার একবার কি বলা যায় মানে আগাগোড়া জিনিসটা এক্সপ্লেন করলাম। সো তোমরা বলে জিনিসটা বুঝছো কিনা, একটু বলো আমাকে জিনিসটা বুঝছো কিনা, এতক্ষণ যে আমি বললাম এই জিনিসটা তোমাদের কাছে আমি ক্লিয়ার কিনা, রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে কি সলভ করতে ক্লিয়ার কিনা? জাহানারা মুক্তা বলছে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সো সামনে আগে মোটামুটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস শেষ। এখন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিছু দেখাবো, কয়েকটা জিনিস জাস্ট দেখাবো, যে কিছু জিনিস নর্মালি তোমাদের সব বললাম, এখন কয়েকটা জিনিস একটু দেখা দিব যে এগুলা খেয়াল রাখবা, তাহলেই হবে। রাইট ফর্ম অফ ভার্বস তো মোটামুটি পড়া শেষ, জাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিছু জিনিস খেয়াল রাখবা, আর আরেকটা বোর্ড আমি সলভ করাবো, তারপর আমাদের ক্লাস এখনকার মতো শেষ। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি আসি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পারপোজটা কি হলো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পারপোজটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার অর প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? কারণ সিঙ্গুলার প্লুরাল দুটো একসাথে হইতে পারবে না, কখনোই হইতে পারবে না, হয় সিঙ্গুলার হবে নাহলে প্লুরাল হবে। কখন একসাথে হয়? যখন সিঙ্গুলার প্লুরাল একই ফর্ম থাকে। যেমন আমি যদি বলি হ্যাড, এটা সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাড বসে, প্লুরালের ক্ষেত্রে হ্যাড বসে, এইসব ক্ষেত্রে কোনো ফরম্যাট নেই। কিন্তু হ্যাভ হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ বসে, কিন্তু হ্যাভ বসে অন্যান্য ক্ষেত্রে। তারপর এম ইজ আর, এগুলো এক একটা এক এক ক্ষেত্রে বসে। তারপর গিভ গিভস, এরকম জিনিসগুলো কখনো সিঙ্গুলার হয় কখনো প্লুরাল হয়। এই জিনিসটা কখন কোনটা হবে এটা বোঝার জন্য হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারণ এইগুলা ভার্বের সিঙ্গুলার না প্লুরাল এটা নির্ভর করে সাবজেক্টের উপর। তো সাবজেক্টের সাথে ভার্বটা একটা এগ্রিমেন্টে আসে, সেজন্য এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিছু জিনিস যেগুলো তোমার না জানলেই না, যেগুলো একটু তোমার জানা থাকা দরকার, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের আগে দা বসলে ভার্ব প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের আগে দা বসলে ভার্ব প্লুরাল হয়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দেখো দ্য রিচ, শুধু রিচ মানে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু দা রিচ বলতে দা রিচ একটা নাউন, একটা সম্প্রদায়কে বুঝাচ্ছে, যে ধনীদের বুঝাচ্ছে, ধনীদের। তো তারা সবসময় হ্যাপি না, ধনীরা সবসময় হ্যাপি না বা খুশি থাকে না। ধনী মানে এই যে সুখী ব্যাপারটা এমন না। সো এরকম ক্ষেত্রে যখন বলবো তখন রিচের পর আর বসবে, ইজ বসবে না। ঠিক আছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে টেন্স নেই, এখানে জাস্ট নাম্বারটা খেয়াল করো, প্লুরাল বসছে, দ্য রিচ ইজ নট বসেনি। তারপর আরো কিছু ক্ষেত্র, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লজ, ফ্রেজ, এগুলো যদি সাবজেক্ট হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। ব্যাপারটা কি? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি তে যদি কোনো সাবজেক্ট থাকে
টু প্লাস ভার্ব যদি কোনো সাবজেক্ট হিসেবে বসে, ভার্বাল নাউন মানে ভার্বাল নাউন হচ্ছে ভার্বাল নাউনটা লাগবে না, ক্লজ আর ফ্রেজ মানে হচ্ছে তোমার ফ্রেজ টাইপের যেগুলো জিনিসপত্র আছে, ঠিক আছে, এগুলো যখন বসবে তখন ভার্ব সিঙ্গুলার হবে। যেমন টু আর ইজ হিউম্যান, টু আর মানে কি মানুষ মাত্র, টু আর মানে হচ্ছে ভুল করা, সো মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই ভুল করবে, মানুষই ভুল করে। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুলনশীল। তারপর বললাম সিং ইজ বিলিভিং, মানুষ অনেকে আছে যেটা দেখে সেটা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না, একটা এরকম প্রবাদ আছে। তো সিং ইজ বিলিভিং, এই যে সিং যখন বলছে তখন ইজ আছে, সিং ইজ বিলিভিং, ওকে। আর স্লো অ্যান্ড স্টিডি, এই যে স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি কিন্তু একটা ফ্রেজ, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, ওকে। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য, না 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 ইরর হবে না, আমি বলি, এই যে লাগায় ফেলছে প্যাচ। টু প্লাস ভার্ব, টু এর পর ভার্ব বসবে, এর হচ্ছে ভার্ব। আর তুমি যেটা বলছো ইরোর, ইরোর হচ্ছে নাউন, এর মানে হচ্ছে ভুল করা, আর ইরোর মানে হচ্ছে ভুল। সো ভুল কিন্তু একটা কাজ বা একটা কিছুর নাম, ইরোর হচ্ছে একটা নাউনকে নির্দেশ করতেছে, ঠিক আছে, কিন্তু এর হচ্ছে ভুল করা, এর হচ্ছে একটা ভার্ব, এই কারণে টু প্লাস ভার্ব এখানে হয়েছে, টু প্লাস এর হয়েছে, ঠিক আছে, টু প্লাস এর হয়েছে, এটা ইরোর হবে না, ইরোর হচ্ছে নাউন, বুঝতে পারছো, ইরোর হচ্ছে নাউন। কমেন্ট ডিলিট করা কিছু নেই, জানার জন্য জিজ্ঞেস করছো, কমেন্ট ডিলিট করা কি আছে, হিরোর হবে না, এটা তুমি একটা জিনিস জানতে পারলা না, একটা কনফিউশন ছিল, কনফিউশনটা ক্লিয়ার হইলো না, সো এরকম কনফিউশন থাকলে জিজ্ঞেস করবা, কোনো হেজিটেশনে কিছু নাই, ঠিক আছে, হেজিটেশনে কিচ্ছু নাই, ইরর হবে না। টু এর টু আর ইজ হিউম্যান, সিং ইজ বিলিভিং, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস, সিং ইজ বিলিভিং, টু আর ইজ হিউম্যান। এখন আমি যদি বললাম ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, জিরান্ড হইতো, ভার্বাল নাউন কি, দ্য রিডিং অফ এ নিউজ পেপার, দ্য রিডিং অফ নিউজ পেপার, এত একটা ভার্ব বললাম, দ্য রিডিং অফ নিউজ পেপার, এই ভার্বাল নাউনটা পুরো ভার্বটা নাউন হিসেবে কাটছে, ইজ এ গুড হ্যাবিট। ক্লজ বা ফ্রেজ, ক্লজ বলতে হচ্ছে ফ্রেজের মধ্যে একটা ক্লজ, যদি বাক্যাংশ এরকম একটা সাবজেক্ট হিসেবে বসে, যে দ্য ম্যান হু ওয়েন্ট দেয়ার is my friend, the boy who went there is my friend, the boy who went there, এই পুরা ক্লজটা আমি একটা ভার্ব হিসেবে ইউজ করতেছি, একটা সাবজেক্ট হিসেবে ইউজ করতেছি, is my friend। এরকম উদাহরণ আরো আছে, আরো সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া যাবে, ওইদিকে না যাই। অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলোর আগে এভরি, ইচ, দা এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা এই জিনিসটা আমি একটু বলি, ধরো আমি বললাম যে আমরা সবাই মিলে একসাথে কোথাও গেলাম, আমি বললাম যে আমার দুইজন ফ্রেন্ডের কথা বললাম, যে রাহি আর মাহি, জাস্ট আমি নামের সুবিধাতে বললাম যে রাহিয়ান মাহি রাহিয়ান মাহি আর গোয়িং উইথ মি, এখানে কিন্তু আর গোয়িং উইথ মি হবে, ঠিক আছে, আর গোয়িং উইথ মি হবে, যে আমার সাথে রাহিয়ার মাহিও যাচ্ছে। সো আমি কিন্তু এন্ড দিয়ে দুইটা সাবজেক্টকে যুক্ত করছি, পুরাটা একটা সাবজেক্ট, এখানে রাহি একজন মাহি একজন, অর্থাৎ কি এটা একটা প্লুরাল সাবজেক্ট। তো যেহেতু সাবজেক্টটা প্লুরাল, আমার ভার্বটাও প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এটাই তো নিয়ম, ঠিক আছে। সিঙ্গুলার ভার্ব কখন বসে, যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকে, কিছু নিবেন। সো রাহি অ্যান্ড মাহি এটা হচ্ছে আমাদের, মানে রাহি একটা সাবজেক্ট, মাহি একটা সাবজেক্ট, দুইটা মিলে একটা প্লুরাল সাবজেক্ট। সো ভার্বটা এখানে প্লুরাল হয়েছে, কিন্তু যদি এমন থাকে যে এগুলোর আগে এভরি বা ইচ, যেমন আমি ধরো বললাম ইচ ম্যাঙ্গো অ্যান্ড ইচ অ্যাপল, অ্যান্ড দিয়ে যুক্ত করছি কিন্তু আমি সবগুলোর আগে ইচ বসায় দিছি, তখন কি হবে, ইচ ম্যাঙ্গো অ্যান্ড ইচ অ্যাপল ইজ ফ্রেশ, তখন ইজ বসবে, তখন আবার আর বসবে না, তখন ইজ বসবে, ঠিক আছে, তখন ইজ বসবে, যে ইচ ম্যাঙ্গো অ্যান্ড ইচ অ্যাপল ইজ ফ্রেশ। যদি ইচের জায়গায় আমি এভরি বসাইতাম, সেম জিনিস হইতো, যে এভরি ম্যাঙ্গো অ্যান্ড এভরি অ্যাপল ইজ ফ্রেশ, ঠিক আছে। এইভাবে ইচ এভরি বা দা থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন ইচ স্টুডেন্ট অ্যান্ড ইচ টিচার ইজ ইনভাইটেড, ইজ ইনভাইটেড অ্যাট দ্য সেরেমনি, ইজ ইনভাইটেড অ্যাট দ্য সেরেমনি। এইগুলো হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু কিছু সাবজেক্ট লিখে আনছি, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং। এই এভরি, এনি, নো, সাম এইগুলোর লাস্ট যখন এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং এরকম ভাবে থাকবে, তখন যেটা হবে, এইরকম ওয়ার্ডগুলো যখন থাকবে তখন উপরোক্ত সাবজেক্টগুলো এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে এদের পরে অলওয়েজ, এদের পরে অলওয়েজ ভার্ব সিঙ্গুলার হবে, এদের পরে অলওয়েজ ভার্ব সিঙ্গুলার হবে। এভরিবডি, এভরিথিং এ যেখানে যা যা দেখতেছে এগুলা যদি কখনো দেখো ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে, ঠিক আছে, এগুলার পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। আবার আরো কিছু সাবজেক্ট দেখাই, অল, ইচ, এভরি, অল, ইচ, এভরি আমি কিন্তু এখানে দেখাচ্ছি, যদি শুধু অল বা শুধু ইচ, শুধু এভরি এরাও যদি সাবজেক্ট হিসেবে থাকে, তখন দেখবা যে তখনও ভার্ব সিঙ্গুলার, ইদার, নিদার, হোয়াট এভার, হুইচ এভার, হোয়াট এভার যাই থাকুক। আর আরেকটা জিনিস যেটা
ইচ অফ দিয়ে যদি প্লুরাল নাউন থাকে, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, ওয়ান অফ দিয়ে যদি প্লুরাল নাউন থাকে, এই ইচ, ইদার, নিদার থাকার কারণে সিঙ্গুলার হয়ে যাবে। যেমন আমি উদাহরণ দেখি, এভরিবডি আছে, লাভস ফ্লাওয়ার হবে। এনিওয়ান আছে, ইজ এবল টু ডু দিস হবে। এনিওয়ান আর হবে না, এনিওয়ান ইজ এবল টু ডু দিস। সামথিং ইজ বেটার দেন নাথিং হবে, সামথিং ইজ বেটার দেন নাথিং হবে। ইচ অফ দ্য ফ্রুটস, এখানে দেখো ফ্রুটস প্লুরাল, কিন্তু এই যে ইচ অফ দ্য মানে প্রতিটা ফ্রুটস একটা একটা করে, প্রত্যেকটাকে আলাদা আলাদা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ফ্রেশ। ইচ অফ দ্য ফ্রুটস ইজ ফ্রেশ, ফ্রুটস থাকার পরেও আর হবে না, ফ্রুটস দিয়ে কিন্তু অনেকে দেখবে, আচ্ছা ফ্রুটস প্লুরাল তাহলে আর ফ্রুটস আর ফ্রেশ না, ইচ অফ দ্য ফ্রুটস, এই যে ইচ অফ দ্য কারণে ইচ অফ দ্য ফ্রুটস ইজ ফ্রেশ। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা ছোট্ট জিনিস আমি দেখা দিব, আর খুব বেশি ডিপে যাব না, মোটামুটি আর 2টা স্লাইডই আছে আমাদের জানার মতো। এরপর হচ্ছে সাবজেক্ট নির্ভর ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট তুমি কখন কোন সাবজেক্ট ধরবা, যখন দেখা যায় 2টা সাবজেক্ট আছে, আমি যেমন বললাম যে রাহিয়ান মাহি, যেরকম বললাম 2টাকে একসাথে যুক্ত করছি। এখন অনেক সময় এমন হবে না যে তোমার যে রাহিয়ান মাহি 2টা যুক্ত হয়ে টোটাল সাবজেক্ট কাউন্ট হবে, ব্যাপারটা অনেক সময় এমন হবে না। কিছু ক্ষেত্রে হবে কি, যে 2টা সাবজেক্ট থাকবে না তার মধ্যে যে কোনো একটার ভিত্তিতে ভার্বটা কাউন্ট হবে। যেমন এই যে প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, এরকম যখন থাকবে, এরকম ক্ষেত্রে 2টা সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে আগে, একটা সাবজেক্ট থাকবে পরে। সাবজেক্ট একটা থাকবে আগে, একটা থাকবে পরে। এরকম ক্ষেত্রে যেটা হবে, যে সাবজেক্টটা আগে থাকবে, এইগুলো যখন ওয়ার্ড পাবা তখন যে সাবজেক্টগুলো আগে থাকবে সে অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, মানে ওইগুলো সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। যেমন রানা উইথ হিজ ফ্রেন্ডস, এখানে রানাও আছে, হিজ ফ্রেন্ডস আছে, কিন্তু মাঝখানে কি উইথ, সো উইথের আগের ভার্ব, আগের সাবজেক্ট কাউন্ট হবে। আগের সাবজেক্ট রানা সিঙ্গুলার, সেটা হবে গোস টু কলেজ। রানার অনুযায়ী এখানে হবে গোস টু কলেজ, এখানে হবে গোস টু কলেজ। হিজ ফ্রেন্ডস থাকায় গো টু কলেজ হবে না, রানা উইথ হিজ ফ্রেন্ডস গোস টু কলেজ। দ্য প্রাইস অফ দিস গুডস, এই যে অফ একটা প্রিপোজিশন, দ্য প্রাইসও একটা হচ্ছে তোমার কি বলা যায় সাবজেক্ট, দিস গুডস হচ্ছে সাবজেক্ট, কিন্তু দিস গুড হচ্ছে প্লুরাল, প্রাইস হচ্ছে সিঙ্গুলার। আমি কোনটা কাউন্ট করবো, আমি আগেরটা কাউন্ট করবো। দ্য প্রাইস ইজ সো হাই, দ্য প্রাইস অফ দিস গুডস ইজ সো হাই, গুডস হয় আর হবে না, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো যদিও তোমার ইন্টার হচ্ছে অ্যাডমিশনে বেশি লাগে, একাডেমিক হচ্ছে অ্যাডমিশনে বেশি লাগে, তবু মাঝে মধ্যে দিয়ে দিতে পারে, বলা যায় না, মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। এই গেল হচ্ছে যেগুলার আগের সাবজেক্ট কাউন্ট হয়, আর যেগুলো ক্ষেত্রে পরে সাবজেক্ট কাউন্ট হয়, ইদার অর, নিদার, নট অনলি, বাট অলসো টু, বোথ, ডট এন্ড। মনে রাখার সহজ স্ট্র্যাটেজি কি, যেগুলা দেখবা যে তোমার একটা পার্ট, যেগুলো দেখবা যে মাঝখানে জাস্ট একটা অংশ, কোনো স্প্লিট অংশ বা দুই অংশে নাই, এক অংশে আছে, সেই রকম মানে কানেক্টর গুলার ক্ষেত্রে আগের সাবজেক্ট কাউন্ট হয়, আর যেগুলো স্প্লিট করে, যেগুলো দুই ভাগ হওয়া, সেরকম ক্ষেত্রে পরের সাবজেক্টটা কাউন্ট হয়। পরের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন ইদার তামিম অর হিজ ফ্রেন্ডস, এই দেখো দুই ভাগ হয়ে গেছে, এখানে কিন্তু পুরো জিনিসটা একটা ভাগ, কোনো 2 পার্ট 3 পার্ট নেই, এখানে সবগুলা অংশ বা সবগুলা যুক্ত যেগুলো করছে কনজাংশন গুলো 2 পার্টে। ওকে, সো 2 পার্টে যখন হবে তখন এই যে তামিম হিজ ফ্রেন্ডস, 2টা সাবজেক্ট, কোনটা কাউন্ট হবে, যেহেতু 2 পার্ট হয়ে গেছে 2 নাম্বারটা কাউন্ট হবে। যদি এক পার্টে থাকে তাহলে 1 নাম্বার যে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, সেটা কাউন্ট হবে। যদি 2 পার্টে থাকে তাহলে 2 নাম্বার যে সাবজেক্ট, 2 নাম্বার সাবজেক্টটা কাউন্ট হবে। এখানে হিজ ফ্রেন্ডস অনুযায়ী বসবে, ইদার তামিম অর হিজ ফ্রেন্ডস ডিড দিস, এটা যদিও পাস্টে আছে বাট ডিড দিস। ওকে, বোথ দ্য ট্রাউজার্স এন্ড দ্য শার্ট, ট্রাউজার্স কিন্তু নর্মালি আমরা প্লুরাল ধরি, কিন্তু এখানে বোথ দ্য ট্রাউজার্স এন্ড দ্য শার্ট, সো শার্ট আমাকে যেহেতু 2 ভাগ হয়ে গেছে, 2 নাম্বার সাবজেক্ট, পরের সাবজেক্টটা ধরতে হবে, পরের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। বোথ দ্য ট্রাউজার্স এন্ড দ্য শার্ট ওয়াজ চিপ। জিনিসগুলো কিন্তু একটু কঠিন, একটু বুঝতে, মানে শুরুতে একটু বুঝতে টাইম লাগে, বুঝছো কিনা জানাও, না বুঝলে আমি আবার রিপিট করবো। আবার যদি নো, নান অফ দ্য, দেয়ার, হিয়ার এগুলো থাকে, এগুলো থাকলে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এগুলো যদি শুরুতে থাকে, বা যদি এইগুলা জায়গায় পার্সেন্টেজ বা ফ্র্যাকশন থাকে, তখনও হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে, মানে এইগুলার কোনো স্পেসিফিক প্রভাব নাই। বুঝতে পারছো? যদি তোমার এইগুলা শুরুতে থাকে তখন হচ্ছে স্পেসিফিক্যালি তোমার কি বলা যায়, এইগুলার ভিত্তিতে সাবজেক্ট বা এইগুলোর ভিত্তিতে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল আগের টেন্সে যেমন আমরা দেখলাম সেরকম হবে না, আগের স্লাইডের মতো। এখানে হচ্ছে এইগুলা যার যার মধ্যে আসতে থাকবে, কিন্তু আমাকে সাবজেক্ট খেয়াল রাখতে হবে। যেমন 75% যদি একটা সময়, কিন্তু আমাকে বলছে স্টুডেন্টস প্লুরাল, তাই এখানে আর হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। নো ফুড, নো আছে, কিন্তু নো দিয়ে কি লাভ, ফুড হচ্ছে এখানে তোমার আনকাউন্টেবল, ফুডকে কাউন্ট করতে পারছি না, সো ফুডকে আমি সিঙ্গুলার ধরে ইজ বসাবো। এইভাবে জিনিসগুলো কাজ করবে। জিনিসগুলো বুঝতেছো? বলো, জিনিসগুলো বোঝা যাচ্ছে? দেখি তো, তোমাদের কমেন্ট দেখি একটু, জিনিসগুলো বুঝতে পারতেছো?
আচ্ছা, তোমরা জানাও বুঝছো কিনা, আমি লাস্ট স্লাইডে যাই। ঠিক আছে, তো আজকে হচ্ছে এতক্ষণ পড়াশোনা করলাম, এইটার পরে হচ্ছে আমরা প্র্যাকটিসে যাবো। তো প্র্যাকটিসে যাওয়ার আগে এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। লাস্ট স্লাইডটা দেখো। প্রিপোজিশন আমি যে বললাম না, প্রিপোজিশন থাকলে, দুইটা সাবজেক্ট থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এই জিনিসটা আমি আবার লিখে আনছি, প্রিপোজিশনের আগে যে সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব হবে। এই জিনিসটা খুবই দরকার। ঠিক আছে, যখন তোমার প্রেজেন্টে পুরো কনটেক্সট প্রেজেন্টে থাকবে তখন এই জিনিস তোমার খুব লাগবে, কারণ প্রিপোজিশনের ইউজ প্রচুর হয়। দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। আইজ থাকে আর হবে না, দ্য কালার, কালার কিন্তু একটা কালার বুঝাইতেছে, সেখানে দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু হবে। তারপর দ্য ক্রিয়েটার্স অফ দ্যাট প্রজেক্ট সিঙ্গুলার, কিন্তু ক্রিয়েটর্স একাধিক ক্রিয়েটর্স, সো অফ এর আগের সাবজেক্টটা কাউন্ট হবে। দ্য ক্রিয়েটার্স অফ দ্যাট প্রজেক্ট আর স্কিল্ড, ক্রিয়েটর্স প্লুরাল, তাই আর হবে প্লুরাল। আবার দেখো বোথ অফ ম্যানি, মোস্ট, মেজরিটি, আদার ফিউ, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন এদের পর ভার্বটা প্লুরাল হবে। যেমন সামফ্লাওয়ার্স মানে কিছু ফুল, সো ফ্লাওয়ার্স কিছু ফুল, এখানে একাধিক ফুলকে বোঝাচ্ছে। কিছু বলতে কি একাধিক, তো অ্যাটলিস্ট একটা তো আর কিছু হয় না। সো সামফ্লাওয়ার্স আর yet to bloom. মেজরিটি কম্পিটিটরস, মেজরিটি মানে কি একটা দুইটা, অধিকাংশ কম্পিটিটরস, একাধিক কম্পিটিটরস আর ডিসকোয়ালিফাইড, এখানে আমাদের ইয়া হবে, প্লুরাল ভার্ব বসবে। আবার ইয়া, এইটা যদি অ্যাডমিশনের তবু দেখে রাখতে পারো যে যদি দা নাম্বার অফ থাকে, দা নাম্বার অফ প্লাস সাবজেক্ট থাকলে ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ সাবজেক্ট থাকলে ভার্ব প্লুরাল হবে। আর সাবজেক্টটা দুই ক্ষেত্রে, এই সাবজেক্ট এখানে দুই ক্ষেত্রে প্লুরাল বসবে। বাট স্টিল এটা তুমি জানলে পারো না জানলে পারো যে এ নাম্বার অফ বসছে, তাহলে এখানে তো প্লুরাল বসছে, কিন্তু এ নাম্বার অফ থাকা হবে আর দি নাম্বার অফ থাকা হবে ইজ। এটা খুব বেশি জানার কিছু নেই। প্লেস বা লেংথ, ঠিক আছে, প্লেস বা লেংথ এরকম যখন এরকম জিনিসগুলো থাকবে, এটা একটু খেয়াল করো, এর নিচে দুইটা একটু খেয়াল করো, নিচে দুইটা লাগবে, হুট করে এসে দিবে বলা যায় না। প্লেস, লেংথ, ম্যাথমেটিক্যাল অপারেশনস, যোগ বিয়োগ গুণ ভাগ, মেজারমেন্ট, মিটার্স, মাইলস, কিলোমিটার্স, কেজিস, এইসব মেজারমেন্টগুলো এগুলো যখন থাকবে এগুলো ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। যেমন লস অ্যাঞ্জেলেস, জায়গার নাম, লস অ্যাঞ্জেলেস ইজ ফার অ্যাওয়ে, এটা তো জায়গার নাম, নাউন বুঝতেছে সেই হিসাবে। বাট 20 মাইলস, এখানে যদিও মাইলস প্লুরাল, কিন্তু যে মাইল তো একটা মেজারমেন্ট, দ্যাটস ওয়াই হবে কি এটাকে একটা ইউনিট হিসেবে ধরা হবে। কারণ 20 মাইলস বলে আমি মাইলস হিসেবে যদিও প্লুরাল, যে 20 মাইলস 20টা মাইল, বাট তুমি চিন্তা করে দেখো এখান থেকে 20 মাইল একটা ডিস্টেন্স, কিন্তু একটা দূরত্ব, কিন্তু একটা পরিমাণ, কিন্তু সো ওই যেহেতু একটা পরিমাণ সেই কারণে এখানে ইজ বসতেছে। ওকে, 20 মাইলস ইজ আ লং ওয়ে। 3 times 2, এই যে 3 times 2 ম্যাথমেটিক্যাল অপারেশন ইজ 6, 3 times 2 ইজ 6, ম্যাথমেটিক্যাল অপারেশন থাকলেই হচ্ছে তোমার ভার্ব সিঙ্গুলার। আবার 50 কিলোস, ওই যে বললাম মেজারমেন্ট 50 কিলোস, সো এরকম থাকলে ইজ হার্ড টু লিফট, লেংথ দিয়েও তুমি বিচার করতে পারো 20 মাইলস কে। আর কোনো কিছুর নাম প্লুরাল মনে হইলেও ভার্ব সিঙ্গুলার হবে। যেমন সবচেয়ে বড় উদাহরণ ব্যাটেলস অফ বায়োলজি, দেখো ব্যাটেলস থেকে মনে হতে পারে আচ্ছা প্লুরাল, সো ব্যাটেলস অফ বায়োলজি আমি প্লুরাল দিয়ে দিলাম, না হবে না। ব্যাটেলস অফ বায়োলজি পুরাটা একটা নাম, এই নামটা দেখতে প্লুরাল মনে হলো, ভার্বটা সিঙ্গুলার হবে। ব্যাটেলস অফ বায়োলজি ইজ an educational page. Physics is taught by রাফি ভাইয়া, ঠিক আছে, ফিজিক্স ইজ টট বাই রাফি ভাইয়া। ফিজিক্স কিন্তু নর্মালি দেখতে ফিজিক্স লাস্টে এস আছে, প্লুরালের বৈশিষ্ট্য, কিন্তু তবু এটা প্লুরাল হবে না, এটা হবে আমাদের নর্মাল, মানে কি বলা যায় একদম সিঙ্গুলার একটা ভার্ব। ঠিক আছে, আমাদের সাধারণ একটা সাবজেক্টকে আমরা যেভাবে বুঝি সেরকম একটা সাবজেক্ট হিসেবে এটা বলবে, ফিজিক্স ইজ টট বাই রাফি ভাইয়া, ইজ এখানে ইজ বসবে। ওকে, সো এবার হচ্ছে প্র্যাকটিসে চলে যাই। সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, তার রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস বলতে গেলে আমাদের এ পর্যন্ত। ঠিক আছে, এখন আমি একটা প্র্যাকটিস করে তোমরা কমেন্টে তোমাদের মধ্যে উত্তর দিতে থাকো, আমি জিনিসটাকে এক্সপ্লেন করতে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে 3বার আসছে বোর্ডে, একবার আসছে 17 সালে যশোর বোর্ডে, জাহাঙ্গীরনগর বলতে নিছিলাম, আরেকটা আসছে 19 সালে দিনাজপুর বোর্ডে, আরেকটা আসছে 22 সালে ময়মনসিংহ বোর্ডে। ঠিক আছে, একই জিনিস 3বার রিপিট হয়েছে, কোশ্চেন মাঝে মধ্যে রিপিট হয়, যেগুলো জরুরি জিনিস সেগুলো রিপিট হয়। ওকে, আমি এরকম বেছে বেছে কয়েকটা করা দিচ্ছি। যেমন পিপল হু অ্যাপিয়ার্স হবে না, ইজ অ্যাপিয়ারিং হবে, আমি দেখতেছি, এটা আমি একটু পরে দেখতেছি। পিপল হু ড্যাশ মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি, অফেন দেখে আমি বুঝতেছি আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার একটা চান্সেস আছে। মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজেস অফ হিস্টোরি, মানে কি মানুষ যারা খুব, মানে অফেন মানে কি মাঝে মাঝে, যারা খুব মাঝে মাঝে বা খুব উজ্জ্বলভাবে আমাদের স্মৃতির পাতায় বা ইতিহাসের পাতায় আসে, মানে কি তারা আগে আসছে নাকি তারা এখনো আসতেছে, বর্তমানেও ইতিহাসের স্মরণাক্ষরে যাদের নামগুলা বারবার আসে, যাদের নামগুলা খুব উজ্জ্বলতার সাথে, খুব গ্লোরির সাথে আমরা স্মরণ করি বা খুব গ্লোরির সাথে ইতিহাসের পাতায় পাওয়া যায়। সো সেই অর্থে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট যে এখন আমরা পাচ্ছি, দ্য প্রেজেন্ট ইনডেফিনিট হবে পিপল হু অ্যাপিয়ার্স মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজেস অফ হিস্টোরি। এখন আর হবে না ইজ হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছে আমাকে কি পিপল,
এই হু দিয়ে এত বড় যে অংশটা, আমার কিন্তু এত বড় অংশটা দেখার দরকার নেই। আমার মেইন সাবজেক্ট কি? পিপল। পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? পিপল প্লুরাল। সো এখানে হবে আর, এখানে হবে আর। পিপল আর গ্রেট কনকোয়ারার্স অ্যান্ড জেনারেলস অফেন ইন দ্য পেজেস অফ হিস্টোরি আর গ্রেট কনকোয়ারার্স অ্যান্ড জেনারেলস। তাও তুমি বলেছো আচ্ছা ভাই আমি একটু চেক করতে চাই। আচ্ছা একটু চেক করবা? এখানে অফ আছে। অফ হচ্ছে প্রিপোজিশন। যখন এরকম থাকবে প্রিপোজিশনের পর হিস্টোরি, হিস্টোরিকে তুমি যদি একটা সাবজেক্ট ধরো, আমার হিস্টোরি কাউন্ট হবে না। অফ বা প্রিপোজিশন থাকলে আগের সাবজেক্ট কাউন্ট হয়। এটার আগের সাবজেক্ট কি? এটার আগে এতগুলো তো পুরাটাই তো অবজেক্ট। আমার মেইন সাবজেক্টই হচ্ছে পিপল। সো পিপল আমার এদিকে প্লুরাল, এখানে ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে? আর অ্যাপিয়ার্স তো আমি বসা দিচ্ছি যে হু অ্যাপিয়ার্স। আচ্ছা ওয়েট, পিপল হু অ্যাপিয়ার্স হবে না। আমি এখানে তোমাদের বলতে আমি নিজে একটা ভুল করে ফেলছি। অ্যাপিয়ার্স হবে না, অ্যাপিয়ার হবে। কারণ এখানে অনেকের কথা বলা হচ্ছে, পিপল বলা হচ্ছে, পিপল হু অ্যাপিয়ার, মানুষজন যারা অ্যাপিয়ার করে, যারা বলতেছি। তো এখানে অ্যাপিয়ার এটা হচ্ছে আমার ইয়া হবে, কি বলা যায়, এখানে ওটা আমার ইয়া প্রেজেন্ট হবে এবং প্লুরাল হবে। আর এখানেও প্লুরাল হবে। তো গেল ওয়ার অ্যাজ দ্য পিপল হু রিয়েলি ড্যাশ সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার ড্যাশ অ্যাট অল। আচ্ছা দ্য পিপল হু রিয়েলি ড্যাশ সিভিলাইজেশন ফরওয়ার্ড। আচ্ছা হু রিয়েলি, এখন এই জিনিসটা কি হবে? অফেন নেভার মেনশনড, তো আর অফেন নেভার মেনশনড এটা তো প্যাসিভ অ্যাস আমি বুঝতেছি, কিন্তু অন্যদিকে যখন বলা হচ্ছে যারা যারা মানে সভ্যতাকে আসলেই সাহায্য করছে, সাহায্য করতেছে না, যারা সাহায্য করছে, কারণ এখানে কিন্তু আমি বলতেছি যে হিস্টোরির কথা, হিস্টোরি মানে পাস্ট, এখানে পাস্টের কথাই হচ্ছে। সো ওয়্যার এজ দ্য পিপল হু রিয়েলি হেল্পড, হু রিয়েলি হেল্পড, who really helped civilization forward, who really helped civilization forward are often never mentioned at all. প্যাসিভে আছে তাই এটা মেনশনড হবে। আর অফেন নেভার মেনশনড, প্যাসিভে যখন অফেন থাকে তখন প্রেজেন্ট ডেফিনিট হইলো, এটা মেনশনড, এটা পাস্টে বসে মেনশনড, কারণ তোমরা প্যাসিভ ভয়েসও জানো। যেমন কি আমরা তো স্পেসিফিক্যালি কয়েকজন বিজ্ঞানী বা কয়েকজন মহান ব্যক্তিদের নাম জানি, বাট স্পেসিফিক্যালি আমরা কি বলতে পারবো যে হু ফার্স্ট সেট আ ব্রোকেন লেগ অর লঞ্চ এ সিওয়ার্দি বোর্ড অর ক্যালকুলেট দ্য লেংথ অফ এ ইয়ার? আমরা কি বলতে পারবো যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস কে করছে না করছে আমরা কিন্তু অনেকের নাম জানিও না, কিন্তু আমরা অনেক কিছু ইউজ করতেছি দৈনন্দিন জীবনে, এমন অনেক কিছু আছে যে হিস্ট্রিতে লেখা নেই। তো এটাই বলছে উই ডু নট নো, আমরা জানি না। হু ফার্স্ট সেট আ ব্রোকেন লেগ, কে একটা মানে ভাঙা পাকে জোড়া লাগাইছিল, হু ফার্স্ট সেট। এখন সেটের একটা সুবিধা কি, এটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সবই সেম, তুমি যদি কিছু নাও বুঝো সেট লিখে দিবা, হয়ে যাবে। হু ফার্স্ট সেট আ ব্রোকেন লেগ অর, এখন লঞ্চের তো প্রেজেন্ট আছে পাস্ট আছে, তুমি তো সেটের ট্রিক এখানে অ্যাপ্লাই করতে পারবা না। এখানে খেয়াল করতে হবে যে আমরা জানি না কে একটা ব্রোকেন লেগ সেট করছিল, বা কে একটা সিওর দিয়ে সমুদ্রে চলার মতো একটা নৌকা, সমুদ্রে চলতে পারে, নদীতে তো নদী, সমুদ্র পর্যন্ত চলতে পারে এমন একটা নৌকা লঞ্চ করছিল। লঞ্চ বর্তমানে করছে এমন না, লঞ্চ করছিল, আগে করছিল। সো সেই অর্থে অর লঞ্চড এ সিওয়ার্দি বোট, অর অথবা ক্যালকুলেটেড দ্য লেংথ অফ ইয়ার, অথবা একটা বছরের দৈর্ঘ্য, একটা বছর কতটুকু হবে, একটা বছর কতটুকু লম্বা হবে সেটা পরিমাপ করছিল, পরিমাপ করেছিল, ক্যালকুলেট করেছিল, ক্যালকুলেটেড, এটাও পাস্টে, অর ক্যালকুলেটেড, অর ক্যালকুলেটেড, অর ক্যালকুলেটেড, ঠিক আছে, অর ক্যালকুলেটেড, অর ক্যালকুলেটেড। এইখানে এটার নাম তাই সিঙ্গুলার ফর্ম। হ্যাঁ কিরণ খান ঠিক বলছে, পুরো ব্যাটার্স অফ বায়োলজি এই পুরাটা একটা নাম, ঠিক আছে, পুরাটা একটা প্রতিষ্ঠানের নাম, একটা প্রতিষ্ঠানের নাম, দেখতে প্লুরাল কিন্তু পুরাটা একটা নাম তাই সিঙ্গুলার, ঠিক আছে। তো গেল দ্য গ্রেট মেন আর দোজ, এই দ্য গ্রেট মেন আর দোজ, ওকে দ্য গ্রেট মেন আর দোজ। তো আচ্ছা ঠিক আছে, দ্য গ্রেট মেন আর দোজ, এখানে যে গ্রেট মেন প্লুরালে বলতেছে, গ্রেট মেন আর দোজ তারাই হচ্ছে সত্যিকারের বড় বা মহৎ মানুষ, হু ড্যাশ সিজলেসলি, হু ওয়ার্ক সিজলেসলি টু কুইকেন দ্য পেস অফ সিভিলাইজেশন, যারা আমাদের সিভিলাইজেশনের গতিটাকে আরো দ্রুত করতে সিজলেসলি নিরলসভাবে কাজ করে গেছিল, কাজ করেছিল। আচ্ছা ঠিক আছে, হু, আচ্ছা আমি কথায় কথায় who worked ceaselessly to quicken the pace of civilization, তোমরা কমেন্টে তোমাদের মধ্যে উত্তর দিতে থাকো। who worked ceaselessly civilization, on the contrary, অন্যদিকে বা অপর দিকে, the condemned man are those, the condemned man বা আমাদের চোখে ঘৃণ্য বা আমাদের চোখে ঘৃণিত বা আমাদের চোখে লাঞ্ছিত ব্যক্তি তারাই
দ্য কন্ডেমড মেন আর দোজ হু কজড, যারা হচ্ছে এইসব না করে যারা ঘটাইছিল রক্তপাত, যারা ব্লাডশেড করছিল, হু কজ ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড, যারা পৃথিবীতে অশান্তি বা হচ্ছে যুদ্ধ বিগ্রহ মানে একটা অস্থিতিশীল অশান্তিময় পরিবেশ সৃষ্টি করছিল, রক্তপাত ঘটাইছিল, তাদেরকে আমরা এখনো অপছন্দ করি, তাদেরকে আমরা এখনো ঘৃণা করি। অল অফ আস প্রেজ দ্য গ্রেট ম্যান, আমরা অল অফ আস প্রেজ দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর সব বড় বড় মহৎ মানুষদেরকে এখনো প্রশংসা করি। উই আর হাইলি ইনডেপ্টেড টু দোজ মেন, দোজ গ্রেট ম্যান, আমরা এখনো সেসব মানুষদের প্রতি অনেক বেশি ঋণী, অনেক বড় ঋণী, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না সেসব মহৎ মানুষের প্রতি। হু কন্ট্রিবিউটেড এ লট টু ড্যাশ দ্য সিভিলাইজেশন। আচ্ছা, ওই যে আমাকে একজন বলছিল না টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এখানে যত যাই হোক এই যে এই হু কন্ট্রিবিউটেড এ লট টু, এই টু আছে, টু এর পর ভার্বের বেস ফর্মই হবে, টু এর পর ফ্লোরিশ যা আছে ফ্লোরিশ হবে, টু ফ্লোরিশ দ্য সিভিলাইজেশন, টু ফ্লোরিশ দ্য সিভিলাইজেশন, যে আমাদের সিভিলাইজেশনটাকে আরো ফ্লোরিশ করতে, আরো সমৃদ্ধ করতে যারা অবদান রাখছিলেন, ঠিক আছে, যারা অবদান রাখছিলেন। সো এই ছিল হচ্ছে আগাগোড়া একটা ফুল বোর্ডের সলভ। তো রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসটা এ পর্যন্ত, এখন শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা জিনিসটা বুঝছো কিনা আমাকে জানাও, কোনো কনফিউশন আছে কিনা জানাও, আর তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাকে এখন কমেন্ট করে বলো যে ভাইয়া কোনটা বুঝিনি বা কিছু, বা তোমাদের কোনো জিজ্ঞাসা, কোনো কমেন্ট। ক্লাস আমাদের এ পর্যন্তই, বলো জিনিসগুলো বোঝা গেছে কিনা বলো। সব কি বুঝতে পারছো? সব ক্লিয়ার তোমাদের কাছে? ক্লাস কিন্তু এ পর্যন্তই, ঠিক আছে? সবসময় কি টু এর পরে বেস ফর্ম হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে টু এর পরে বেস ফর্ম হয় হচ্ছে প্রায় সব ক্ষেত্রে, কিছু কিছু বাদে। ধরো টু এর আগে একটা ফ্রেজ, যেমন লুক ফরওয়ার্ড টু, ওই যে আমি তোমাকে একটু আগে বললাম না লুক ফরওয়ার্ড টু, এখন ধরো তোমাকে আমি সেই ফ্রেজগুলো দেখাই, এই যে লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, এসব ক্ষেত্রে লাস্টে টু আছে, কিন্তু ওই যে একটা ফ্রেজের আকারে টুটা কিন্তু আলাদাভাবে নিজে জাস্ট মানে খালি টু বসেনি, একটা ফ্রেজের সাথে টুটা ইনক্লুডেড হয়ে গেছে। সেক্ষেত্রে যদি একটা ফ্রেজ বা একটা শব্দগুচ্ছে একটা ফ্রেজের অংশ হিসেবে টু থাকে, তখন তুমি টুটাকে আলাদাভাবে কাউন্ট করবা না, তুমি টুটাকে ফুল ফ্রেজ হিসেবে লুক ফরওয়ার্ড টু পুরোটাকে একটা ফ্রেজ হিসেবে কাউন্ট করবা। কিন্তু যদি শুধু টু থাকে, যেমন শুধু টু, এই যে হি রিফিউজ টু গো, এখানে টুটা কোনো ভার্ব বা কোনো ফ্রেজের সাথে রিলেটেড না, সে খালি নিজের মতো একা বসছে। যদি এরকম একা বসে থাকে টু, তখন টু এর পরে ভার্বটা তোমার কি বলা যায়, ইয়া হয়ে যাবে, বেস ফর্ম হয়ে যাবে। যেমন এখানে একদম লাস্টে দেখো কি হয়েছে, হু কন্ট্রিবিউটেড এ লট, এ লট কিন্তু নিজের মতো শেষ, হু কন্ট্রিবিউটেড এ লট এ পর্যন্ত শেষ, টুটা এখানে আলাদাভাবে বসে, হু কন্ট্রিবিউটেড লট কি করতে, কিসে কন্ট্রিবিউট করছে, টু ফ্লারিশ দ্য, টু ফ্লোরিশ দ্য সিভিলাইজেশন, টু ফ্লোরিশ দ্য সিভিলাইজেশন। তো এখানে যেহেতু টুটা খালি বসছে তাই টু এর পর হচ্ছে ফ্লোরিশ আসছে। কিন্তু যদি ফ্রেজ থাকতো যে লুক ফরওয়ার্ড টু, পুরো একটা ফ্রেজ তার মধ্যে টু, অ্যাকাস্টম টু, পুরো একটা ফ্রেজ তার মধ্যে টু, গেট ইউজ টু, পুরো একটা ফ্রেজ তার লাস্টে টু, সেই সব ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হইতো। আশা করি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, এই যে কিরণ খান বলেছে সবসময় হয় না, প্রিপোজিশনাল ফ্রেজের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আর নর্মাল ক্ষেত্রে টু বসলে এরকম হয়। সো আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। সময় সবকিছু বুঝতে পারছো, সবকিছু ক্লিয়ার? তাহলে ক্লাস করে স্যাটিসফাইড? রাইট ফর্ম অফ ভার্বস যে দেখা দিলাম, এখন হচ্ছে তোমাদের লেকচার পিডিএফটা আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। লেকচার পিডিএফটা পড়বা, লেকচার পিডিএফটা তোমাদের যদি কনফিউশন থাকে তোমাদের লেকচার পিডিএফ পড়লে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা, বোর্ড কোশ্চেনের সাজেশন ইনশাল্লাহ আজকের মধ্যে পেয়ে যাবা, আমি দিয়ে দিব। বোর্ড কোশ্চেনগুলো যত বেশি সলভ করো, আমি তো সাজেশন দিব ওগুলো হচ্ছে একদম না করলেই না, বাট তোমাকে সবই করতে হবে। তুমি যত বেশি করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তোমার তত ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? সো তুমি প্র্যাকটিস করবা, তুমি হচ্ছে তোমার জিনিসগুলোকে যত বেশি পারো চর্চা করবা, দেখা যাবে যে তুমি আরো ভালোভাবে পারছো, তুমি আরো ভালোভাবে জিনিসগুলো বুঝছো, তোমার একটা সেন্স দাঁড়ায় গেছে। ওকে, আর যখনই সেটা না বুঝবা লেকচার পিডিএফ দেখলে দেখবা যে ওখানের মধ্যে জিনিসটা কভার হয়ে গেছে। ওকে, সো তাহলে এ পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা ক্লাসে তাহলে এ পর্যন্তই। 11টা বাজে আরেকটা ক্লাস আছে, কিছুক্ষণ পর তাহলে আবার দেখা হচ্ছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।
ফার্স্ট পেপার সামারি নিয়ে ভিডিও দিয়েন, আচ্ছা ইনশাল্লাহ আমি দেখি তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু নিয়ে মোটামুটি রাইটিং পার্ট নিয়ে তো একটা ভিডিও আসবে, সেখানে আমি সামারি নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে।